আসসালামু আলাইকুম। গুচ্ছ ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম ধর্মী একটা ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। এটা তুমি একটা মিনি ম্যারাথনও বলতে পারো। অর্থাৎ আমি যে ক্লাসগুলো সবসময় প্রোভাইড করি তোমাদের জন্য, প্রিয় শিক্ষার্থী, আমি খুব অ্যানালাইসিস করে এবং প্রপার ওয়েতে এবং খুব লজিক্যাল ওয়েতে কিন্তু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আশা করি তোমাদের উপকারে আসে ক্লাসগুলো। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি যে ক্লাসটা নিতে চলেছি, অর্থাৎ আজকে ফিজিক্সের প্রথম পত্রের যত প্রকারের থিওরি আছে, দেখো থিওরি থেকে কিন্তু প্রশ্ন হয় এবং হবে ইনশাল্লাহ। এটা তুমি কিন্তু 25-এর এবার যে 25-26 সেশনে যে অ্যাডমিশন দিতে গিয়েছো এবং সেখানে তুমি সেটা দেখতে পেয়েছো। তো আমরা কোনো রকম প্রস্তুতি আসলে ঘাটতি রাখতে চাই না, যেহেতু আমাদের কাছে অনেক সময় আছে। ঠিক আছে, তো গুচ্ছের জন্য আমি যে জিনিসগুলো আসলে বের করতে সমর্থ লাভ করেছি, যে আমার কাছে মনে হয়েছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি কেমন হওয়া উচিত। ঠিক আছে, এখানে কিন্তু 25 মার্ক রয়েছে, রাইট? ফিজিক্সের অংশটা কিন্তু 25 মার্ক। তো এই যে 25 মার্ক যে রয়েছে, সেখানে কিন্তু থিওরি আমি মানে এক্সপেক্ট করছি যে 6 থেকে তোমার হচ্ছে যে 8 মার্ক, অর্থাৎ 6 থেকে 8 মার্কের একটা প্রশ্ন হতে পারে থিওরিতে। 6 থেকে 8 মার্কের একটা প্রশ্ন হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম পত্রে সে ভূমিকাটা বেশি পালন করতে পারে, সেকেন্ড পেপারেও করবে ইনশাল্লাহ। তো ম্যাথ, যদি আমি ম্যাথ চিন্তা করতে যাই, অর্থাৎ জেনুইন যে ম্যাথের যে ব্যাপারটা রয়েছে, সেখানে আমি আশা করছি 12 অর্থাৎ 12 থেকে 13টার মধ্যে সীমাবদ্ধ থাকবে ইনশাল্লাহ। এছাড়া একক মাত্রা রয়েছে, তারপরে হচ্ছে তোমার আমি যদি আরো বলি সেটা হচ্ছে সম্পর্ক অনুপাত রয়েছে, অর্থাৎ বিভিন্ন ইকুয়েশন রয়েছে, সম্পর্ক অনুপাত, এরপরে কিন্তু ইকুয়েশন রয়েছে অর্থাৎ ফর্মুলা রয়েছে, বিভিন্ন সূত্র সমীকরণ রয়েছে এবং হচ্ছে তোমার গ্রাফ রয়েছে। তো আমরা যদি এইভাবে প্যাটার্নটা ভালো করে পড়াশোনা করতে পারি, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের ক্লাসে A to Z থিওরি, অর্থাৎ শর্ট সিলেবাসে তুমি যতটুকু পড়াশোনা করতে হবে এবং যে থিওরিগুলো তোমার পড়তে হবে, আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির মানে গুচ্ছতে যে কটা ইউনিভার্সিটি ছিল এর আগে, সকল ইউনিভার্সিটি কোন কাউকে বাদ দিই নাই, সবগুলো বের করেছি এবং আগের যে ভার্সিটির মানে আমরা যখন ভার্সিটি কতে যে থিওরিগুলো নিয়েছি, সব সম্মিলিত প্রচেষ্টায় খুবই সুন্দরভাবে সাজিয়েছি। তো আসো শুরু করি। ওকে, ভৌতজগত পরিমাপ দিয়ে শুরু করবো। আজকে কিন্তু আমি সুন্দর করে দাগাই দিব এবং সুন্দর করে তোমাকে মানে বুঝাই দিব এবং এই জিনিসগুলোকে আমি বলবো বেশি করে পড়ো এবং তুমি জাস্ট একবার করে পড়ে যাও, ইনশাল্লাহ দেখবা থিওরিগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ভৌতজগত পরিমাপ এই অধ্যায়টাকে আমরা ছেড়ে দিব না, ঠিক আছে? কোনটি মৌলিক এককের পরিমাপ না, এগুলো সব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমার কাছে বই থেকে খুঁটে কেটে যেগুলো মনে হচ্ছে আমি তোমাদের জন্য তুলে দিচ্ছি। ওকে, দেখো কোনটি মৌলিক এককের পরিমাপ নয়, তো এই টাইপের কোশ্চেন আসতে পারে, সেটা অ্যান্সার হচ্ছে কিন্তু ভরবেগ। এটা তোমরা অবশ্যই জানো যে মৌলিক এককের পরিমাপ কিন্তু ভরবেগ হয় না। তারপর হচ্ছে 1 ইলেকট্রোমিটার কত, এটা খুবই গুরুত্বপূর্ণ, চলে আসতে পারে 10⁻24 মিটার। এবং গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়, এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে স্ফেরোমিটার। সেটা হচ্ছে ব্যবহৃত হয় হচ্ছে স্ফেরোমিটার। তুমি যখন এটা পড়বা সাথে সাথে একবার করে লিখে ফেলবা, তাহলে দেখবা যে একবার সবকিছু খুব ইজিলি মনে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। কোয়ান্টাম তত্ত্বের ধারণা সম্প্রসারিত করেন কোন বিজ্ঞানী? আলবার্ট আইনস্টাইন। অর্থাৎ আইনস্টাইন সম্প্রসারিত করেছে, ঠিক আছে? ওকে, তারপরে আসো তড়িৎ ক্ষেত্রের মাত্রার সমীকরণ কোনটি, এটা একবার দেখে নিবা। তড়িৎ ক্ষেত্রের আসলে মাত্রার সমীকরণ আমি আলাদা করে ব্যাপারটা ইয়ে করবো, বাট আমার চোখে ছিল ওই জন্য আমি এটা দিয়ে দিছি। বেগ অবক্রমের মাত্রা T−1 হয়। তত্ত্ব কি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে? এটা তোমরা জানো কিনা যে যখন ভৌতজগৎ পরিমাপ পড়বা, আসলে তত্ত্বগুলো কার উপরে মানে নীতি, যে তত্ত্বগুলো সেটা হচ্ছে নীতির উপর ভিত্তি করে, অবশ্যই হ্যাঁ, যে একটা নীতির উপর ভিত্তি করে তত্ত্বগুলো, হ্যাঁ, তত্ত্বগুলো আসলে গড়ে ওঠে। 1 টেরামিটার সমান কত? 10⁻12 মিটার। 10⁻12 মিটার, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে যাবা। ওকে, নেক্সট। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, নিত্যি অনুভূমিক না থাকলে যে ত্রুটি হয় তাকে কি বলে? সেটা হচ্ছে লেভেল ত্রুটি। সেটা হচ্ছে তাহলে নিত্যি আনুভূমিক না থাকলে যে ত্রুটি, সেটা হচ্ছে কি ভাই, আমার সাথে সাথে পড়া মুখস্থ করে ফেলো, আমি তোমাকে সুন্দর করে মানে মাথার মধ্যে গল্প আকারে দিয়ে দিচ্ছি। ওকে, 1 রেডিয়ান কোণটির প্রায় সমান, ঠিক আছে? 1 রেডিয়ান কোণটির প্রায় সমান কত? এটা হচ্ছে 57.3 ডিগ্রি। এটা 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 খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে কি বলছে, গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা তো পড়ে আসলাম, স্ফেরোমিটার, ঠিক আছে? এবং আমি তোমাকে আরেকটা কথা বলি, হ্যাঁ, এই যে আমরা দেখো কিছুক্ষণ আগে একটা জিনিস পড়ে আসছি, দেখো এই যে ভৌতজগৎ পরিমাপে সেটা পড়ে আসছি। সেটা হচ্ছে যে আমরা যে কোনটা যেন, হ্যাঁ, তথ্য কি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেটা কিন্তু নীতি। কিন্তু এখানে আরো একটা যদি কোশ্চেন চলে আসে, আরেকটা কোশ্চেন যদি চলে আসে, সেটা হচ্ছে দেখো এই জিনিসটা আমি একটু তোমাকে ক্লিয়ার করে দিই। যদি এই টাইপের কোশ্চেন করে যে সার্বিক বিবৃতি দিয়ে, ঠিক আছে, যে সার্বিক বিবৃতি দিয়ে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব শুরু করে,
তত্ত্ব শুরু করে। সেটা কি জানো? সেটা হচ্ছে স্বীকার্য। এইটা হচ্ছে কিন্তু স্বীকার্য। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা খুব ভালো করে পড়বা। মানে এগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এই জিনিসগুলো একবার দেখেছো। ওকে চলো এবার ভেক্টরে আমরা প্রবেশ করি। তো ভেক্টরে যখন আমরা প্রবেশ করব, এটা আমরা দুই ভাগে ভাগ করেছি। ফার্স্ট অফ অল প্রত্যেকটা গুচ্ছ যে অধিভুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, যে বড় বড় বিশ্ববিদ্যালয় মানে রয়েছে, তার উপর বেস করে এবং বই থেকে কিছু কাটিং করে এই জিনিসগুলো আমি তোমাকে মানে দিয়েছি। তো যদি আমরা বলি মানুষকে চলতে সাহায্য করে, এটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে এই টাইপের কোশ্চেন খুব আসে। তো দেখো মানুষকে চলতে সাহায্য করে, এটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কস থিটা, মানে অনুভূমিক উপাংশ। তার মানে হচ্ছে কি কস থিটা, এটাও আমরা বলতে পারি যে কস থিটার সাথে সাথে আনুভূমিক উপাংশ। আচ্ছা, এটা হচ্ছে কার মাত্রা সমীকরণ? এটা হচ্ছে বলের ঘাতের। এটা আমরা পরবর্তীতে আবার একমাত্রা নিয়ে কথা বলবো। লন রোলারের ক্ষেত্রে কোনটা সঠিক? অবশ্যই এটা সবাই জানি আমরা, যে ঠেলার থেকে টানা সহজ। এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে পড়ে আসছি। ঠেলার চেয়ে টানা সহজ, এগুলো আমরা জানি। তারপর এগুলো কিন্তু ভুল করব না, কোনোভাবেই ভুল করব না। ওকে, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির যে কোনো একটি। আমি এর এই অঙ্কটা 1000 বার করাইছি। সহজে আমি তোমাকে বলি, যদি এরকম হয় যে পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টর তিনজনই সমান, তাহলে তাদের মধ্যবর্তী কোণ অলওয়েজ হচ্ছে আলফা ইজিক্যাল টু কত ডিগ্রি? 120 ডিগ্রি। অবশ্যই তোমার এটা মনে থাকবে ইনশাআল্লাহ। এরপর আসে একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি ভেক্টর দ্বারা নির্দেশিত হয়, তবে এর ক্ষেত্রফলটা আসলে কি? ভেক্টর দুটি ভেক্টরের গুণফলের সমান হয়। ঠিক আছে, বুঝতে পারছো? একটি সামুদ্রিকের সন্নিহিত দুটো বাহু, তাহলে দুটো কি করতে হবে? ক্ষেত্রের ক্ষেত্রফল করতে হবে। সলিনয়েডাল, এটা খুবই গুরুত্বপূর্ণ যে সলিনয়েডের সত্য হচ্ছে কি, দেখো এটা কিন্তু চলে আসতে পারে যে এটা ইজিক্যাল টু হচ্ছে 0। আচ্ছা, এর পাশাপাশি কিন্তু কালের চলে আসে, কাল আসলে হবে ক্রস কোণ। ঠিক আছে, এগুলা কিন্তু ভোলা যাবে না, বুঝছো? কোনো প্রবাহের ডাইভারজেন্স ঋণাত্মক হলে প্রবাহের কিরূপ হবে? তো ঋণাত্মক হলে সেটা হচ্ছে সংকুচিত হয়। ঠিক আছে, একটি ধ্রুবকের সময়ের সাথে সমাকলন করলে তোমরা আসলে কি পাবা? সরল রেখা পাবা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউ চলে আসতে পারে। এটা হচ্ছে গিয়ে আমাদের যে ভেক্টর তিনটে একই তলে অবস্থান করবে কিনা, এটা আসলে যখন সৃজনশীল প্রশ্ন ছিল সেখানে ঘ নম্বরে ব্যাখ্যা করতে বলতো a ডট b ক্রস c1 ইজ ইকুয়াল টু 0। এরপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে কোনো ভেক্টর ক্ষেত্র ডাইভারজেন্স যদি শূন্য হয়, ওই ভেক্টর ক্ষেত্রে আগত নিগত ফ্লাক্সের মধ্যে সম্পর্ক আসলে কোনটা? তো সেখানে তোমার আগত ফ্লাক্স এবং নিগত ফ্লাক্স হচ্ছে সমান হয়ে যায়। ঠিক আছে, এবার নিচের কোনটি ভেক্টর রাশি? ঠিক আছে, তো এই যে রাশি তোমাকে খুব ভালো করে রাশি পড়ে আসতে হবে, এই জন্য আমি এটা ফাঁকা রাখছি। তো রাশি তোমাকে দেখতে হবে। রাশি হচ্ছে দেখো ভেক্টরের উদাহরণগুলো তোমাকে দেখতে হবে এবং হচ্ছে স্কেলার উদাহরণগুলো তোমাকে দেখতে হবে, অর্থাৎ স্কেলার এবং ভেক্টরের উদাহরণগুলো একটাও যেন বাকি না থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি বলছে, মান শূন্য নয় এমন দুটি ভেক্টরের ডট গুণফল শূন্য হলে ভেক্টরদের পরস্পর কি হয়? এটা হচ্ছে লম্ব হয়। এটা কি হয়? লম্ব হয়। কোনটি সঠিক? এই টাইপের কথাবার্তা আসবে। দেখো a ক্রস বি মানে হচ্ছে বি মাইনাস বি ক্রস এ। কোনটি ভেক্টর রাশি? তড়িৎ প্রবল। আমি আবারও বলতেছি, রাশি রিলেটেড যা কিছু আছে সবগুলো খুব ভালো করে দেখতে হবে। এরপরে দেখো আমি আরেকটা বলে দিচ্ছি তোমাকে, এরপরে হচ্ছে ভেক্টর যোজন। ঠিক আছে, এরপরে হচ্ছে ভেক্টর বিভাজন, এগুলো উদাহরণগুলো সব ভেক্টর যোজন এবং হচ্ছে ভেক্টরের বিভাজন। ঠিক আছে, এগুলো একটাও বাদ দিবা না। ওকে, আচ্ছা এরপর হচ্ছে দেখো আর ম্যাক্স মানে আমরা কি জানি? আর ম্যাক্স মানে হচ্ছে পি প্লাস কিউ। আর মিনি মানে আমরা কি জানি? আর মিনি মানে হচ্ছে জানি হচ্ছে পি মাইনাস কিউ। এরপরে ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। দেখো আরো সুন্দর করে আমি থিওরিগুলো রেখেছি। এরপরে ভেক্টরের কিছু প্রকারভেদ রয়েছে, সেগুলো একটু দেখবা। দেখো এগুলো একটু লাইন টু লাইন পড়ে নিবা। হ্যাঁ, যে দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধির মান হবে সর্বনিম্ন, যেটা আমি বললাম। দুটি ভেক্টরের ডট গুণনে প্রাপ্ত গুণফল হয় স্কেলার রাশি, সেটা আমরা জানি। ভেক্টর অপারেটরের অপর নাম হচ্ছে ডেল বা ন্যাবলা অপারেটর, এটা বলার দরকার নেই, এগুলোর দরকার নেই। হ্যাঁ, এটা দরকার যে কোনো ভেক্টর রাশি অঘূর্ণমান বা সংরক্ষণশীল হবে কিনা যদি কালটা কি হয়? শূন্য হয়। আমি আবারও বলতেছি, দেখো কালের মানে এটা আমি সত্যটা তোমাকে বলেছি। ওকে, কোন ভেক্টরের ক্ষেত্রে কালের নতিমাত্রা শূন্য? দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন। লন রোলারকে ঠেলা থেকে টানা সহজ, দেখে ফেলছো। এই যে দেখো ভেক্টর যোজনের দৃষ্টান্ত, আমি আবারও বলতেছি, দেখো ভেক্টর যোজনের দৃষ্টান্তগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। নৌকার গতি, চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, পাখির উদ্যান। এরপরে ভেক্টর বিভাজন কারা? গুণ টানা নৌকা, লন রোলারের গতি, সাইকেলের ক্রান্তির ক্রিয়া, পায়ে হাঁটা, এগুলো হচ্ছে কি ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত। দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান তাদের যোগফলের সমান হয়, আর মানে পি প্লাস কিউ। আর যখন বিপরীত দিকে ক্রিয়া করে তখন লব্ধির মান হয় বিয়োগফলের সমান, যেটা হচ্ছে পি মাইনাস কিউ, যেটা আমি আগে বলেছি। সর্বনিম্ন সময় নদী পার হতে নদীর প্রস্থ বরাবর নৌকা চালাতে হয়। এখন আসো গ্রেডিয়েন্ট সম্পর্কে কিছু তথ্য আমাদের একটু জানতে হবে, যে গ্রেডিয়েন্ট সম্পর্কে কিছু তথ্য আমাদের আসলে জানা উচিত। ওকে, তো গ্রেডিয়েন্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো, যে মান যদি ধনাত্মক হয় তাহলে প্রবাহের আয়তনটা তোমার বৃদ্ধি পায়, আর যদি ঋণাত্মক হয় তাহলে সংকুচিত হয়। কিছুক্ষণ আগে কিন্তু একটা কোশ্চেন সলভ করেছে। আচ্ছা, মান শূন্য আয়তন ও ঘনত্ব একই থাকে, অর্থাৎ ভেক্টর ক্ষেত্রকে সলিনয়েডাল বলা হয়, এটা বারবারই বলে আসতেছে। আর এই যে এই সম্পর্কটা একটু দেখবা, যে দেখো যে অপারেটরের সাথে যদি ভিটা গুণ করি তাহলে আমরা 2 ওমেগা মানে হচ্ছে
কৌণিক বেগটা দ্বিগুণ হয়ে থাকে। হ্যাঁ, আবার কোনো ভেক্টরের ক্ষেত্রে কার্লের ডাইভারজেন্স শূন্য হওয়ার তোমার হচ্ছে সত্যটা হচ্ছে দেখো এখানে থাকবে হচ্ছে তোমার ন্যাবলা অপারেটরের সাথে কিন্তু ভিটা গুণ থাকবে। তার মানে আমি যদি এখান থেকে তোমাকে একটু দেখাই দিই তাহলে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এটার সাথে তোমার ডট থাকবে এবং তার সাথে আবার তুমি কি করতেছো, একটা যে কোনো ভেক্টরকে দিয়ে ক্রস গুণ করতেছো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো এই যে আমি শর্তটা আমি আবার বলছি যে কোন একটা ভেক্টরের সাথে হচ্ছে জিরো থাকতে হবে, দেখো খুবই সুন্দর করে পড়ে নিতে হবে। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে মূল বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। ভেক্টরের যে সংজ্ঞাগুলো, তার মধ্যে দুটি ভেক্টর পরস্পর 45 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের স্কেলার ও ভেক্টর গুণফলের মানটা সমান হয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, কিছুক্ষণ আগে বলে এসেছি। এবং গ্রেডিয়েন্ট মানে হচ্ছে অক্ষ সাপেক্ষে কোন স্কেলার ফাংশনের আসলে ঢাল। ঠিক আছে, আচ্ছা এরপরে যে মান ধনাত্মক করলে কি হচ্ছে, ঘনত্বটা কমে যাচ্ছে, মান ঋণাত্মক হলে আয়তন সংকোচন হচ্ছে। ঠিকই, আয়তন সংকোচন হলে কিন্তু ঘনত্বটা আবার বৃদ্ধি পাচ্ছে। তো এই জিনিসগুলো তোমাকে খুবই ভালো করে পড়ে যেতে হবে। আবার দেখো এই টাইপ থেকে হুবহু কোশ্চেন তুমি আবার কমন পাই যেতে পারো। একবার ভাই চোখ বলে গেলে তো কোনো ক্ষতি নাই রে ভাই। যদি দুটি সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটি সমান হয়, আমি আবারও বলছি পি কিউ আর যদি সমান হয় তাহলে সেটা হবে অ্যান্সার 120 ডিগ্রি। একটি সমবাহু ত্রিভুজের তিন কোণে তিনটি সমান ধনাত্মক চার্জ রাখা হলে ক্রিয়াশীল ভেক্টরের যোগফলটা কিন্তু শূন্য হয়। ঠিক আছে, ওকে। কোন ভেক্টর রাশির কার্ল শূন্য হলে ভেক্টরটি কেমন হবে, দেখো অঘূর্ণনশীল, সংরক্ষণশীল। দেখো কতবার এগুলো আসলে আমি কিন্তু তোমাকে একটু দাগাই দিতে পারি, অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই যে কোশ্চেনগুলো। যেমন ভেক্টর রাশির আমরা যদি বিনিময় সূত্র মেনে চলে নাকি, ভেক্টর রাশির ক্রস গুণ ভেরি ইম্পর্টেন্ট। কোনটি স্কেলার রাশি, তড়িৎ বিভব, এটা অনেকবার আসছে। ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করলে কি হয়, কখনো স্কেলার হতে পারে, কখনো ভেক্টর হতে পারে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ। অদিক রাশি, এই যে এটা প্রতিসরাঙ্ক, এটা কিন্তু অদিক রাশি আসতে পারে। কোনটি ভেক্টর বিভাজনের উদাহরণ, হ্যাঁ এই যে সরল দোলক, এটা আসতে পারে। লন রোলার টানার সময় ওজনে কি পরিবর্তন হয়, সেটা অবশ্যই আমরা জানি, সেটা হচ্ছে ওজন হ্রাস পায়। ওকে, আমরা যদি একটু নেক্সট ইয়েগুলো দেখি, যে দুটি ভেক্টরের ক্রস গুণফল শূন্য হলে ভেক্টরের মধ্যবর্তী কোণ সেটা কিন্তু হচ্ছে 0 হয়। ঠিক আছে, নিম্নে কোনগুলা ভেক্টর রাশি, স্কেলার রাশি, এগুলো ভালো করে দেখবা। এরপরে যে দুটি সমান মানের ভেক্টরের তোমার হচ্ছে যদি ইয়ে হয়, আচ্ছা এটা একটু হালকা উপরে দিয়ে দিই, তাহলে সেই জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে। এরপর হচ্ছে কোনো ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই কিনা, সেটা হচ্ছে কি দেখো তো, সেটা হচ্ছে এই যে নাল ভেক্টর, এটা অনেকবার আসছে। সমজাতীয়, সেটা হচ্ছে সদৃশ ভেক্টর। ঠিক আছে, নিচের কোনটি ভেক্টর রাশিকে তোমার হচ্ছে যে যোগসূত্র নয়, সেটা হচ্ছে বর্গসূত্র। আচ্ছা, একটি বিন্দুতে একই সময় ক্রিয়ারত তিনটি সমতল ভেক্টর তিনটি ত্রিভুজ যদি একই ক্রমে নির্দেশ করে, আমি বারবারই বলে এসেছি যে ত্রিভুজ সূত্রটা তোমাকে খুব ভালো করে দেখতে হবে। এই জায়গাটা কোনো রকমের অপশন নাই যে তুমি বাদ দিবা। আচ্ছা দেখো ত্রিভুজ সূত্র, আচ্ছা ত্রিভুজ সূত্রের কাহিনীটা আমি তোমাকে সহজে যদি বলে দিই, দেখো ত্রিভুজ সূত্রের কাহিনীটা আমরা মনে রাখবো যে একই দিকে মানে হচ্ছে প্লাস, একই দিকে মানে হচ্ছে প্লাস, এবং বিপরীত দিকে মানে হচ্ছে মাইনাস। একটাও থিওরি বাদ দিবা না, হ্যাঁ, বিপরীত দিকে মানে হচ্ছে মাইনাস। তো এই ক্ষেত্রে তুমি কি করবা, যেমন এই যে একটা চলে যাচ্ছে, দেখো এটা একটা এ ভেক্টর, আচ্ছা এখানে যাচ্ছে, এটা একটা হচ্ছে বি ভেক্টর। এবার লব্ধিটা হবে দেখো এরকম, এটা হচ্ছে তোমার আর ভেক্টর। তো এটাকে এখন তুমি কিভাবে প্রকাশ করবা, এটাকে তুমি প্রকাশ করবা হচ্ছে এ প্লাস বি। দেখো এ আর বি হচ্ছে একদিকে গেছে, তাহলে আরটা হচ্ছে বিপরীত দিকে মাইনাস আর, বীজগাণিতিক সমষ্টি শূন্য। দ্যাটস মিন আমরা বলতে পারি যে এ প্লাস বি মানে হচ্ছে আর ভেক্টর। সো এইটা মনে রাখবো যে একই দিকে প্লাস, বিপরীত দিকে মাইনাস। ঠিক আছে, চলো নেক্সট অধ্যায়, যে নিউটনের বলবিদ্যা, যে কোশ্চেনগুলো খুবই হট ফেভারিট, এই কোশ্চেনগুলো আমরা একবার দেখে নিব। যেমন পাখির উড়া পর্যবেক্ষণ উড়োজাহাজের মডেল তৈরি করেছিলেন কে, সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। তো এটা মানে খুবই গুরুত্বপূর্ণ যে লিওনার্দো দা ভিঞ্চি, এটা আমরা দেখবো। ঘূর্ণন গতিশক্তি এবং ই জড়তার ভ্রমকের কৌণিক বেগের মধ্যবর্তী সম্পর্ক হচ্ছে, যদি এটা সূত্রের সমীকরণের মধ্যে পড়ে যাচ্ছে যে হাফ আই ওমেগা স্কয়ার, এবার দেখে নিবা। আচ্ছা এগুলো একটু খুবই গুরুত্বপূর্ণ, এবার দেখে নিবা। আচ্ছা ডিপি প্রপোর্শনাল ডিটি, এটা কি নিউটনের গতির অবশ্যই দ্বিতীয় সূত্র, বলে যে নিচের কোনটা সঠিক এটা বলবে। হ্যাঁ, বস্তুকে কোনো অক্ষকে কেন্দ্র করে ঘোরালে যে টর্ক উৎপন্ন হবে তার জন্য মূলত দায়ী কি, আসলে দেখো টর্ক উৎপন্ন হওয়ার জন্য দায়ী মূলত আসলে কৌণিক ত্বরণ। হ্যাঁ, কারণ মানে টাউ মানে হচ্ছে আই আলফা, তো দ্যাটস হয় আমরা বুঝতে পারছি কৌণিক ত্বরণ। ওকে, আলফা মানে হচ্ছে ত্বরণ। ওকে, এটা হচ্ছে কার, এটা হচ্ছে ভরবেগের মাত্রা, একবার দেখে নিও। পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা নীতি অবশ্যই প্রযোজ্য। এই কোশ্চেনটা অনেকবার আসছে। বস্তুর ভরবেগের পরিবর্তন নির্ভরশীল নয়, সেটা হচ্ছে সময়ের উপর, ওকে নেক্সট, নিচের কোনটি বলের একক, কেজি মিটার পার সেকেন্ড। এই একক মাত্রা নিয়ে একটু পরে ইয়ে করবো আর কি। ভরবেগের মাত্রা সমীকরণ এমএলটি ইনভার্সন, যেটা না পড়লে হবে, আমরা একটা একক মাত্রা নিয়ে পরে কথা বলবো। চারটি মৌলিক বলের মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী, ইয়েস দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এসআই পদ্ধতিতে জড়তার ভ্রমকের একক কেজি মিটার স্কয়ার। রকেট উদ্যানের কোন সূত্রের জন্য ফল, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, এটা গুরুত্বপূর্ণ। এবং বাহ্যিক বল শূন্য হলে কোনটি ঘটে, ভরবেগ আসলে ধ্রুব হয়। ঠিক আছে, পরন্ত বস্তুর সূত্র পরীক্ষার সাহায্যে কি প্রমাণ করে, ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞানী নিউটন। কোন বলটি সৃষ্টি করার জন্য রাস্তায় ব্যাংকিং করা হয়েছিল, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এবং শক্তিশালী ও দুর্বল বলের অনুপাত হচ্ছে
টু দি পাওয়ার 12 এবং নিউক্লিয়াস গঠনের জন্য এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, সবল নিউক্লিয় বল। এবং L ইজিক্যাল টু আর ক্রস পি, এটা কি? এটা হচ্ছে কৌণিক ভরবেগ, ঠিক আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? আচ্ছা, এবার যদি আমরা একটু সুন্দর করে আরো মানে একটু গুছিয়ে পড়ি আর কি, তো গুছিয়ে পড়ার জন্য আমি এখানে সুন্দর করে কিন্তু নোট করে দিচ্ছি তোমাদের। এখন দেখো, এইভাবে যদি আমরা একটু পড়াশোনা করতে পারি না, মানে আমাদের আর কোনো মানে সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো প্রথমেই মৌলিক বল যে 4 প্রকার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এইটার মধ্যে অনেক ইনফরমেশন আছে যেটা তোমাকে পড়তে হবে। এরপর আসো নিউটনের গতিসূত্র, এই জায়গাটা একটু পড়তে হবে, যে নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান বস্তুতে ত্বরণ সৃষ্টিতে যে প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রামককে সেটা বলা হয় হচ্ছে টর্ক, বুঝছো? ঘূর্ণায়মান কণার ব্যাসার্ধ ভেক্টরের কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে বলা হচ্ছে কৌণিক টর্ক। ওকে, এরপরে দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্ত এবং মধ্যস্থলের কৌণিক বেগ হচ্ছে মধ্যস্থলে বেশি। আচ্ছা, নিউটনের গতিসূত্র, এই জিনিসগুলো একটু ভরবেগের সংরক্ষণ সূত্রর যে উদাহরণগুলো রয়েছে, কামান থেকে গোলা ছোড়া, আরোহীর নৌকা থেকে লাফ দেওয়া, রকেটের গতি, তারপর হচ্ছে অ্যাথলেটের তোমার হচ্ছে যে লং জাম্প দেওয়া, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটনের গতির প্রথম সূত্র প্রতিপাদন করা যায়। এই যে ঘটনাগুলো, ঠিক আছে, যে এখানে দেখো যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র আসলে কারা কারা বেসিক্যালি রকেটের উদ্যান, হ্যাঁ, ঘোড়ার গাড়ি টানা, নৌকা চালানো, বন্দুকের গুলি, টেবিলের উপর বই রাখা, পায়ে হাঁটা, পাখির আকাশে ওড়া, রৈখিক ভরবেগের সংরক্ষণের দৃষ্টান্ত কারা কারা, সেটা হচ্ছে জেট ইঞ্জিন, ক্যারামের গুটি, মসৃণ মার্বেলের সংঘর্ষ, রকেটের গতি, বন্দুকের পশ্চাৎ গতি, নৌকা থেকে লাফ দেওয়া, এই যে ব্যাপারগুলো রয়েছে খুবই ভালো করে দেখতে হবে। হ্যাঁ, আর স্পর্শ বলের মধ্যে আসলে তোমার যেটা কাজ, সেটা হচ্ছে উদাহরণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে ঘর্ষণ বল, টান বল, সংঘর্ষের পরে সৃষ্ট বল, সান্দ্র বল, আর হচ্ছে অস্পর্শ বল একটা বেশি আসে, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এবার নিউটনের প্রথম সূত্র থেকে বস্তু জড়তা সম্পর্কে জানা যায়, এটা তোমরা জানো, কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য। অনেক ভার্সিটিতে প্রশ্নটা সহজ, তারপর এসেছে চিরায়ত বলবিদ্যার মধ্যে স্থান কাল ভর এগুলাই হচ্ছে ধ্রুবক, এটা আমরা সবাই জানি যে 3টা জিনিস ধ্রুবক থাকে। এবং কেন্দ্র বিমুখী বলের কারণে, হ্যাঁ, মাখনকে দুধ থেকে পৃথক করা যায়, সো এটা একটু মাথায় রাখতে হবে। এবং মহাকর্ষ বল সর্বাপেক্ষা দুর্বল, সবচেয়ে সর্বাপেক্ষা দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, এবং এদের কিছু বেশ একটা ছক রয়েছে। এবং দেখো যে এদের ক্রম মহাকর্ষ বলে, মানে মহাকর্ষ বলতে মৌলিক যে 4টা বল রয়েছে, এই মৌলিক বল রিলেটেড খুব ভালো করে পড়া লাগবে, বুঝতে পারছো? এখান থেকে কোনোভাবেই আসলে পিছুপা হওয়া যাবে না। এখানে আমি সুন্দর একটা ছক দিয়েছি। আচ্ছা, তারপরে এগুলো একটু দেখবা, যে ঘাত বল দেখবা, বর্ষাকালে চলন্ত গাড়ির চাকা হতে কাদা ছিটকে পড়ে, কারণ কেন্দ্রমুখী বল নেই বলে। আবার মৌলিক বল যে 4 প্রকার, তার প্রত্যেকটা ছক তোমাকে ভালো করে দেখতে হবে, যে দেখো এগুলো হচ্ছে কার্যরত কণার নাম। যেমন মহাকর্ষ বল হচ্ছে গ্রাভিটন, ঠিক আছে, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তার ধর্মগুলো কেমন, ঠিক আছে, তার পাল্লাটা কেমন, তার আপেক্ষিক সবলতার মান কেমন। তারপর দুর্বল নিউক্লিয় বলের আবার কি বলতো, বোসন। হ্যাঁ, এখানে দাস ইন্টারমিডিয়েট ভেক্টর বোসনস, তো এটা হচ্ছে বোসন বললে হবে। এবং এটা কেমন, এটা হচ্ছে বিকর্ষণ ধর্মী। তড়িৎ চুম্বকীয় বলটা কেমন, ফোটন, আকর্ষণ ধর্মী ও বিকর্ষণ ধর্মী। সবল নিউক্লিয় বলটা কেমন, এর নাম হচ্ছে মেসন এবং আকর্ষণ ধর্মী। এবং প্রত্যেকের মান কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে, আশা করি তুমি দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, উদাহরণগুলো একবার দেখে নিও, আই থিঙ্ক আর তেমন কিছু লাগবে না। তবে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দাগাই দিচ্ছে, যেগুলো আসলে তোমার চলে আসতে পারে। হ্যাঁ, এই যে দেখো, ভরবেগ 100% বৃদ্ধি করলে গতিশক্তির পরিবর্তে 300% অনেকবার আসছে। তারপরে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে সেটা 2πr লাগে, বুঝছো? আর কৌণিক ত্বরণের মাত্রা হচ্ছে 10/2। আচ্ছা, ব্যাংকিং হলো রাস্তার, এই যে এইটা ব্যাংকিং হলো রাস্তার বাঁকে কেন্দ্রমুখী বল যোগানের জন্য ঢাল, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে দিয়েছিল। আচ্ছা, এরপরে আসো যে জড়তার ভ্রামক সম্পর্কিত 2টা তথ্য খুব ভালো করে জানতে হবে। একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। এবং এগুলো কিন্তু সূত্র চলে আসে। আজকে তো আমরা সূত্র নিয়ে আলোচনা করতেছি না, আজকে আমরা থিওরি নিয়ে আলোচনা করতেছি। আস্তে আস্তে সবই ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। যেমন হচ্ছে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণমান বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের অভিমুখের সাথে অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে কিন্তু আসলে দ্বন্দ্ব বলে, বুঝছো? দ্বন্দ্ব বলে এটা। জড়তার ভ্রামকের মাত্রা, ঠিক আছে, এটা একবার দেখা লাগবে। বৃত্তীয় গতির ক্ষেত্রে এটা হচ্ছে সূত্র m² ওমেগা, যদি আমরা সূত্র সমীকরণে খুব ভালো করে বলবো। তারপর চলে এসেছে নিচের বলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, এটা আমরা সবাই জানি। এবং নিউক্লিয়ার মধ্যে কোন কণা পারস্পরিক বিনিময়, দেখছো এই কোশ্চেনগুলো কিন্তু আসছে। মেসন 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, 0.175, এটা মনে রাখতে হবে। মৌলিক বল কোনটা, মৌলিক বল নাই, তাহলে মৌলিক বল তো 4 প্রকার, যেগুলো থাকবে না সেগুলাই, যেগুলো বাদ, এগুলো তার সমস্যা নেই। আচ্ছা, হাত ঘড়ির কাটার ঘন্টার কাটার পর্যায়কাল 12 ঘন্টা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চাঁদের রৈখিক বেগ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মৌলিক বলের সংখ্যাটা আমরা জানি। সাইকেল আরোহীকে বাঁকের কেন্দ্রের দিকে হিলতে হয় কেন, কারণ এটা কেন্দ্রমুখী বলের জন্য। নিচের কোনটি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য নয়, উত্তর হবে কৃতকাজ পুনরুদ্ধার করা অসম্ভব নয় তাই। এরপর আসো, কোন বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ বস্তুটির গতিশক্তি পরিবর্তনের, অবশ্যই এটা সমান, ঠিক আছে। উপগ্রহ মহাশূন্যে কোন নীতি মেনে চলে, কেপলারের সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময় কি করে, দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ নয় কোনটি, যাত্রীবাহী বাস। ওকে, রৈখিক
গতির ক্ষেত্রে বলের যে ভূমিকা, কৌণিক গতির ক্ষেত্রে কোনটি সেই ভূমিকা, সেটা তো আমরা বুঝতে পারছি টর্ক। দেখো রৈখিক গতির ক্ষেত্রে বল, আসলে এখানে আমরা তো এই জিনিসগুলো আসলে আমরা বুঝি যে রৈখিক আর কৌণিকের ব্যাপারটা কি। দেখো এফ মানে হচ্ছে এম এ, কথা কি বুঝছো? তো এটাকে আমরা এফ কে আমরা ওইখানে কৌণিক, এটার জন্য আমরা টাও প্রকাশ করি, বুঝতে পারছো? তো টাও মানে হচ্ছে কি, টাও মানে হচ্ছে টর্ক। তো এই জিনিসগুলো তো জানা লাগবে। যেমন হচ্ছে আমরা তোমার হচ্ছে যে এস কে স্মরণ বলি, তাহলে কৌণিকে থেটা বলি, ঠিক আছে? ভি কে আমরা কি বলি? ভি কে আমরা ওমেগা বলি, কথা কি বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা এরপরে কি বলছে দেখি। এরপরে বলছে হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে, এটা তো সবাই 180 ডিগ্রি তো পারবো। তড়িৎ চুম্বক বল মহাকর্ষ বলের অনুপাত কত? 10⁻39 অনুপাত 1:1। এটা অনেকবার এসেছে। জড়তার ভ্রামকের মাত্রা অনেকবার এসেছে। বর্ষাকালে গাড়ির ঢাল হতে কাদা ছিটকে পড়ে কেন? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কেন্দ্রমুখী বল নেই বলে। ওকে, তারপরে যে নিউক্লিয় সবল বলের তীব্রতা 1 ধরে নিউক্লিয় সবল বল নিউক্লিয় দুর্বল বলের কোন অনুপাতটি সঠিক হতে পারে? 1:10⁻12। ওকে, কোনটির ওপর বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে না? মাত্রা, ঠিক আছে? নিউটনের বলবিদ্যা মূল স্বীকার্য সংখ্যা 3টা। রাস্তার বাঁকে সাইকেল আরোহীর নতি কোণের মান কিসের উপর নির্ভর করে না? আবারও বলছি, আরোহীর ভর। ওকে, নিউটন আবিষ্কার করেছেন বিজ্ঞানী চ্যাডউইক। মৌলিক বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে তীব্রতা বেশি? সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। সালাম, ওয়াইনবার্গ, গ্লাসো দুটি বলকে একীভূতকরণে সমর্থন হয়েছিল দুর্বল ও তড়িৎচুম্বকীয় বল, ঠিক আছে? আচ্ছা এরপরে ঘূর্ণমান কোন কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত ভেক্টরের গুণফলকে কি বলা হয়? টর্ক বলা হয়। এটা বারবারই এসেছে। নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণগুলো দেখো। উত্তর হচ্ছে নৌকা চালানো, ভূমির উপর দাঁড়ানো, হাঁটা। নিচের কোনটি মহাবিশ্বের মৌলিক বল নাই? বিকিরণজনিত বল, সেগুলো মহাকর্ষ বল হতে পারে না। আণবিক গঠনের জন্য দায়ী কোনটা? সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। কোনটি সবচেয়ে দুর্বল বল? মহাকর্ষ বল। হ্যাঁ, কৌণিক বেগের একক, একক মাত্রা একটু ভালো করে দেখলেই হবে, এগুলা নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। একটি প্লেন সমবেগে খাড়া উপরের দিকে উঠছে, প্লেনটির ত্বরণ কত? সেটা হচ্ছে -g। পাহাড়ের ঢাল কিভাবে ট্রলার সহজে ওঠানো যায়? কপিকল টানলে। নিম্নের কোনটি ক্রিয়া প্রতিক্রিয়ার প্রকারভেদ নয়? সেটা হচ্ছে টেনশন, মানে টান বল। কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ 0, এটা আসছে, যদিও সহজ আসছে। নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যা মৌলিক রাশি নয় কোনটা? সেটা হচ্ছে বেগ। বাদ বাকি 3টা আছে, সেটা তুমি জানো। আর বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশিগুলা ভর, দৈর্ঘ্য, সময়, এই কোশ্চেনগুলা, এগুলো কিন্তু কোশ্চেন, এগুলো কিন্তু কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে। যে তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে বাহক কোনটা? ফোটন। নিউক্লিয়াস গঠনের যে দায়ী কোনটা? সবল নিউক্লিয় বল। ভেরি 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 ইম্পর্টেন্ট। তড়িৎচুম্বকীয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে কার্যকর হয়েছে? ফোটন। এবং সবল নিউক্লিয় বলের পাল্লার মান 10⁻³ বিটা ক্ষয়, এটা দুর্বল। বিটা ক্ষয় মানে হচ্ছে দুর্বল, মনে রাখবা। তারপরে 3 নিউটনের প্রকাশ। বলের ঘাতের মাত্রা একটু দেখে নিবে। কাদামাটি দুটি গোলকে একে অপরের দিকে ছুড়ে দেওয়া হলে পরস্পর আটকে যায়। এটা কিসের? এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, সুষম বৃত্তাকার পথে সমুদ্রতীরে চলমান বস্তুর ত্বরণ হচ্ছে 0। পৃথিবী পৃষ্ঠের উপরে কোনো বায়ুমণ্ডল না থাকলে একটি দিবসের সময়ের ব্যাপ্তি সবসময় হ্রাস পায়। কৌণিক ভরবেগের মাত্রা একটু দেখে নিও, এটা দরকার নাই। দ্বন্দ্বের ভ্রামকের মাত্রা সমীকরণটা একবার দেখে নিও। কোনটি টর্কের সঠিক একক? নিউটন মিটার। জড়তার ভ্রামকের মাত্রা কোনটা? এটা। আচ্ছা, এই তো মোটামুটি আমরা কিন্তু এতগুলো কোশ্চেন, দেখো এতগুলো থিওরি কোশ্চেন সবগুলো গুছায় গুছায় বের করছি, ঠিক আছে? এগুলো একটু দেখলেই হয়ে যাবে। এরপর আসলে কাজ ক্ষমতা শক্তি। তো কাজ ক্ষমতা শক্তি তো খুবই সুন্দর একটা অধ্যায়। তো এই অধ্যায়টা পড়ার সময় তোমাকে মানে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে যে তুমি এখানে কি কি পড়বা। দেখো একক মাত্রা খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে? এরপর এখান থেকে ম্যাথ আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। হ্যাঁ, এখান থেকে যদি আসে ম্যাথ আসবে। আর ম্যাথ না আসলে বিভিন্ন কাজের যে প্রকারভেদগুলো রয়েছে সেখান থেকে আসলে বিভিন্ন শর্ত, কাজের প্রকারভেদের যে শর্তগুলো রয়েছে না, সেই শর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই শর্তগুলো একবার ভালো করে দেখে রাখতে হবে। হ্যাঁ, যে ধনাত্মক কাজের শর্ত, ঋণাত্মক কাজের শর্ত, তারপরে হচ্ছে যে বেসিক্যালি যে তোমার হচ্ছে যে সর্বোচ্চ কাজ কখন হয়, সর্বনিম্ন কাজ কখন হয়, ভরবেগ গতিশক্তি সম্পর্ক কি হয়, লেখচিত্রগুলো কি হয়। তো দেখি কেমন কোশ্চেন আসলে এসেছে। যেমন দেখো, প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 হলে কৃতকাজ সবসময় ধনাত্মক হয়, এটা কিন্তু আমরা পড়ে এসেছি। সেটা কিভাবে সম্ভব? ডাব্লু মানে আসলে এফ এস কস থিটা। তাহলে এফ এস কস, এখানে যখন আমরা 0 ডিগ্রি বসাচ্ছি তখন আমরা এফ এস পাচ্ছি, রাইট? তো এফ এস পাওয়া মানে সেটা পজিটিভ। গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হয়, ঠিক আছে? কারণ বেগের সাথে এটা শক্ত সম্পর্ক অনুপাতে 4 গুণ হয়ে যায়। কখন সর্বাধিক পরিমাণ কাজ সম্পন্ন হয়? দেখো দেখো, এটা মানে হচ্ছে কি বোঝাচ্ছে? যে পার্টির সমান্তরাল হওয়া লাগবে। কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয়? সান্দ্র বল হচ্ছে সংরক্ষণশীল বলের উদাহরণ না, মানে অ্যান্সারে থাকে আর কি বেশিরভাগ, ঠিক আছে? কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ 0। একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে গতিশক্তি কোন বস্তুর কম হয়? অবশ্যই ভারী বস্তুর কম হবে। একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে গতিশক্তি কোন বস্তুর কম হবে? রিপিট করে ফেলেছে, ভারী বস্তুর। আচ্ছা, এরপরে দেখো আমরা টাইপ গুলো করে দিয়েছি। যে দেখো ধনাত্মক কাজ, এই যে দেখো স্থিতিশক্তি হ্রাস পায়। সীমাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সীমাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা কাটা যাবে। সীমাটা হচ্ছে 0 ডিগ্রি থিটা, এটা হবে 90 ডিগ্রি, এটা হবে অসমতা, এই অসমতা ডাবল হয়ে গেছে। আর এটা হচ্ছে ঋণাত্মকের সীমা,
ঠিক আছে, এটা হচ্ছে গতিশক্তি হ্রাস পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায়। এবং দেখো সর্বোচ্চ কাজের যে শর্ত রয়েছে, যদি থিটার মান 0 ডিগ্রি হয় তাহলে cos 0 ডিগ্রি মানে 1, আর সেটা মানে W মানে FS। আর যদি তোমার ধনাত্মক কাজ হয়, তো এই জিনিসগুলো সব শর্তগুলো দেওয়া আছে, এই শর্তগুলো তুমি সুন্দর করে একবার করে দেখে নিও। 1 অশ্ব ক্ষমতা মানে 746 ওয়াট, 1 HP মানে 746 ওয়াট, এবং ক্ষমতার একক ওয়াট, 1 HP মানে 746 ওয়াট বা 550 ফুট পাউন্ডাল। তো এগুলো একটা মাথায় রাখতে হবে। একজন মানুষের গড় ক্ষমতা 110 ওয়াট বা 0.147 HP। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। মাত্রা ও সমীকরণ একবার দেখতে হবে। সংরক্ষণশীল বলের উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ, হ্যাঁ, এই যে ঘর্ষণ বল, সান্দ্র বল, এগুলো হচ্ছে অসংরক্ষণশীল বল। আর সংরক্ষণশীল বলের হচ্ছে অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, তড়িৎ বল, চৌম্বক বল, মহাকর্ষ বল, আদর্শ স্প্রিং এর বিকৃতি, এই যে ব্যাপারগুলো রয়েছে। সো 1 কিলোওয়াট এই সংখ্যাগত মানগুলো প্রয়োজন, 3.6 গুণ 10 টু দি পাওয়ার 6 জুল, এবং 1 আর্গ মানে 10 ইনভার্স 7 জুল। বুঝতে পেরেছো? এবার অভিকর্ষীয় কাজের উদাহরণগুলো দেখা লাগবে। এখানে সবচেয়ে ফেমাস যে ব্যাপারটা চলে আসে, যে তোমার হচ্ছে বস্তু উপরে উঠানো, বস্তু নিচে নামানো, বানত তল বেয়ে বস্তু নিচে নামা, হ্যাঁ, বিভব শক্তি, স্থিতি শক্তির একটু তোমাকে হচ্ছে যে উদাহরণগুলো দেখতে হবে, আর তেমন কিছু না। তারপর কাজ ও শক্তির একক হচ্ছে কি জুল, ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড। ইলেকট্রন ভোল্ট, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তি বা কাজের একক। ঠিক আছে, দেখো আমি 30টা দিয়ে রাখছি। বল স্বর্ণের মধ্যবর্তী কোণের মান কত হলে পরিমাণ শূন্য? সেটা হচ্ছে 90 ডিগ্রি। 1 মেগা ইলেকট্রন ভোল্ট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষের গড় ক্ষমতা, আমি পড়ে আসলাম বারবার, 110 ওয়াট। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ শূন্য। উদাহরণ অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, তড়িৎ বল, চৌম্বক বল, মহাকর্ষ বল, আদর্শ স্প্রিং এর বিকৃতি প্রতিরোধকারী বল। বুঝতে পারছো? তারপরে অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ শূন্য হয় না, কারণ সান্দ্র ও ঘর্ষণ বল। ঠিক আছে, উদাহরণগুলো দেখতে হবে। আচ্ছা, এগুলো একটু একটু করে দেখে নিলে আই থিঙ্ক আর তেমন কিছু করতে হবে না তোমার। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। বল স্বর্ণের মধ্যবর্তী কোণ থিটা মানে 90 ডিগ্রি। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো যে কাজ হয় শূন্য। আবার সর্বোচ্চ কাজ, সর্বনিম্ন কাজ, সবই শর্তগুলো আছে। সর্বোচ্চ কাজ তো 0 ডিগ্রি, আমি বারবারই বলি। সর্বনিম্ন হচ্ছে 180 ডিগ্রি, তো মনে রাখতে হবে। পিস্টন ও সিলিন্ডারের মধ্যে ঘর্ষণ কিন্তু আছে, তার অবস্থান সাপেক্ষে এক চক্র পরিমাণে গড় গতি শক্তি হচ্ছে, এদিকে এই সূত্রটা মনে রাখতে হবে যে KE মানে হচ্ছে 3/2 মোট শক্তি। বুঝতে পেরেছো? কাজের পরিমাণ সবচেয়ে বেশি যখন প্রযুক্ত বল স্বর্ণের মান হচ্ছে কি 0 ডিগ্রি হয় আর কি, মানে সর্বোচ্চ। আচ্ছা, এবার একটু তোমাকে শক্তির রূপান্তর গুলো দেখতে হবে। একটু দেখে নিবা যে টারবাইনে ঘুরে বিদ্যুৎ শক্তি যদি উৎপন্ন করা হয়, তাহলে সেটা যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে খুব সুন্দর করে তুলে দিচ্ছে বই থেকে একবারে, হ্যাঁ, যে বৈদ্যুতিক শক্তি বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি। তারপর হচ্ছে যে বৈদ্যুতিক ইস্ত্রিতে সেটাকে বোঝা যাচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি। বুঝতে পারছো? তারপর বৈদ্যুতিক পাখা বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। তো এই যে এই বিষয়গুলো খুবই ভালো করে তোমাকে পড়ে নিতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা সুন্দর করে দিয়ে রাখছি। আচ্ছা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে কোনো বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি করলে গতিশক্তি 300% বৃদ্ধি পায়। একটি ভারী বস্তুকে মাথায় করে আনুভূমিক বরাবর রাস্তার উপর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হলো, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হয় এবং অবিলম্বিক প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ শূন্য হয়ে যায়। ঠিক আছে, সো উড়োজাহাজ থেকে নিক্ষিপ্ত বোমার মাঝপথে কেটে গেলে মোট ভরবেগ কমবে, কারণ অভিকর্ষীয় স্থিতিশক্তি বল দ্বারা সৃষ্ট সরণের সমানুপাতিক। তো এই জিনিসগুলো আসলে ভুল করিও না। ঠিক আছে, এবার আসলে এই টাইপ থেকে হুবহু যে প্রশ্নগুলো আসতে পারে, কারণ কাজ ক্ষমতা শক্তির উপপাদ্য অনুসারে বস্তুর উপর কৃত কাজের কোনটির সমান? সেটা হচ্ছে গতিশক্তি সমান কত আগে 10 জুল থাকে, 10 টু দি পাওয়ার 8 জুল আসলে। এরপরে স্প্রিং কে টেনে লম্বা করা হলো, কোনো শক্তি সঞ্চিত হবে কিনা? অবশ্যই হবে, সেটা হচ্ছে স্থিতি শক্তি। কারণ যখন আমি একটা জিনিসকে টানতেছি, তাহলে সেখানে হচ্ছে যে সঞ্চয় শক্তি করছে, সেটা হচ্ছে সঞ্চিত শক্তি বলা হয়। এরপরে হচ্ছে দেখো যে ইকে প্রপোর্শনাল ইকে এই লেখচিত্রটা তোমার হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। ঠিক আছে, জল বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহার করা হয়েছে? পানির বিভব শক্তি ও পানির হচ্ছে স্থিতি শক্তি। এরপরে দেখো 5 কিলোমিটার সচল বস্তুর স্বর্ণের লম্ব দিকে 10 নিউটন ও 5 নিউটন মানে দুটি বস্তুকে উপরে বিপরীত দিকে ক্রিয়া করে বল তৈরি দ্বারা কৃত কাজের মান কত হবে? তো লম্ব দিকে করলে সেটা হচ্ছে 0 হয়। এর আনসার। প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে কি বলে? অশ্ব ক্ষমতা বলে, সেটা আমরা সবাই জানি। একটি বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরলে এর উপর কি হয়? কোনো বল ক্রিয়া করে না। অশ্ব ক্ষমতা 550 ফুট পাউন্ড, এটা ভালো করে মাথায় রাখতে হবে, বা 746 ওয়াট। নিচের কোনটি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে অসত্য নয়? কৃত কাজ পুনরুদ্ধার করা সম্ভব নয়। ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তি বা কাজের একক। শক্তি বা কাজের একক। শক্তি বা হচ্ছে কাজের একক। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ভুল করিও না। আচ্ছা, জুল কিসের একক? আচ্ছা, এখানে কিছু অপশন ছিল। ক্ষমতা যান্ত্রিক ব্যবহারিক একক হচ্ছে অশ্ব ক্ষমতা। ইলেকট্রন ভোল্ট কোন রাশির একক? সেটা হচ্ছে কাজ। ধনাত্মক ঋণাত্মক কাজের হচ্ছে সীমাগুলো খুব ভালো করে পড়তে হবে। তারপরে বলতেছে একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করে বুলেটের গতি 3 গুণ, যত গুণ করা থাকে তার উপর স্কয়ার করতে হয়। 3 এর উপর স্কয়ার করে 9 আনসার। কাজের মাত্রা সমীকরণ ml স্কয়ার T = এক অশ্বশক্তি কত ওয়াট? 746 ওয়াট অবশ্যই।
ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত জুল করতে হয়, সেটা হচ্ছে 4.2 জুল। এটা খুবই ফেমাস, খুবই গুরুত্বপূর্ণ। যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে কি বলে? মোটর বলে ফেলে। 1 কিলোওয়াট মানে কত? হ্যাঁ, তোমার হচ্ছে যে 3.6 10 টু দি পাওয়ার তোমার 6 থাকে, তো সেক্ষেত্রে 36 গুণ 10⁵ লেখা যায়। আচ্ছা, সরল তড়িৎ কোষে সাধারণ কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়? অবশ্যই সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন? তারপর হচ্ছে যে বল স্বর্ণের স্কেলার গুণফলকে, হ্যাঁ কাজ, এটা তো আমরা জানি, এটা খুব একটা ইয়ে না। এই যে দেখো, ঋণাত্মক কাজের শর্ত, ধনাত্মক কাজের শর্ত, ইলেকট্রন ভোল্ট কিসের একক? দেখো আবার আসছে। ঠিক আছে, ভূপৃষ্ঠতে একটি বস্তুকে উপরে উঠিয়ে পুনরায় পূর্ব অবস্থানে রাখলে কৃত কাজের পরিমাণ শূন্য হয়ে যায়। নিচের কোনটি অসংরক্ষণশীল বল? দেখো আমি বারবারই বলে আসতেছি যে থিওরি পড়ার সময় সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বলের উদাহরণগুলো খুব ভালো করে দেখো। অসংরক্ষণশীল এবং হচ্ছে সংরক্ষণশীল, বুঝতে পেরেছ? যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে তাকে আমরা জেনারেটর বলতেছি, বুঝছো? এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে জুল। শক্তির একক হচ্ছে জুল, এটা আমরা সবাই জানি ইনশাআল্লাহ। 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে দেখো 1.60 10⁻19 জুল, সংখ্যাগত মান। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখো, তাইলেই আসলে হয়ে যায়, আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। 1 কিলোওয়াট ঘন্টা কত জুল? 3.6 গুণ 10⁻6, আর যদি 36 থাকতো তাহলে 10⁵ নিতাম। কত আরগে 10 জুল? 10⁸ কোনটি অসংরক্ষণশীল বল? সেটা হচ্ছে সান্দ্র বল। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অসংরক্ষণশীল বল উদাহরণ কোনটা? সেটা হচ্ছে ঘর্ষণ বল। কোনটি অসংরক্ষণশীল বল উদাহরণ ক্রিয়েট করেছে? সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ অবশ্যই শূন্য। আরেকটা মার্বেলকে সুতায়, মানে তোমার এটা খুবই আসছে যে একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিবর্তন, সেটা হচ্ছে 0 জুল। ঠিক আছে, আই থিঙ্ক আর কোনো সমস্যা নাই। এবার আসো মহাকর্ষ বিকর্ষ। তো মহাকর্ষ বিকর্ষ প্রচন্ড থিওরি বেসড অধ্যায়, এগুলাতে আসলে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে থিওরি বেসড। তো এখানে আমি বলি তোমাকে কোন কোন পার্টগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মুক্তিবেগ। এই মুক্তিবেগ রিলেটেড A to Z, মুক্তিবেগ রিলেটেড A to Z, এটা বাদ দেওয়া যাবে না। এবং অনেক সংখ্যাগত মান রয়েছে, এই সংখ্যাগত মানগুলো আসলে বাদ দেওয়া যাবে না। অনেক সংখ্যাগত মান রয়েছে। চলো দেখি রিসেন্ট যে কোশ্চেনগুলো বিভিন্ন ইউনিভার্সিটির আসলে এসেছে সেগুলো আগে সুন্দর করে একবারে শেষ করে নিই। যে পৃথিবীর অভিকর্ষ স্তরের মান নিচের কোনটির উপর নির্ভরশীল নয়? পৃথিবীর বার্ষিক গতি, এটা একটা কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, নিচের কোন অঞ্চলে অভিকর্ষ স্তরের মান সবচেয়ে কম? এটা বিশ্বব্যাপী অঞ্চল। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগের যে কন্ডিশনটা সেটা হচ্ছে VE, মানে এটা হচ্ছে VM, অর্থাৎ চাঁদের থেকে এসকেপ মানে এটা বেশি আর কি। আচ্ছা, কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল? সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, মানে মহাকর্ষ বল আর কি। অসীম দূরত্বে মহাকর্ষের তীব্রতার মান কোনটা? 0। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব আছে তার অর্ধেক করলে মহাকর্ষ বল কেমন হয়? 4 গুণ বাড়ে। এটা অনেকবার আসছে। অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে কম কোথায়? ভূকেন্দ্রে, মানে জি, মানে 0 তারপর দেখো যে জি এর মানকে প্রামাণ্য, এটা হবে প্রামাণ্য হিসেবে ধরা হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে অ্যান্সারটা একটু ভুল আছে। এটা হবে তোমার 45 ডিগ্রি অক্ষাংশে। এটার অ্যান্সার হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, 45 ডিগ্রি অক্ষাংশে, যার জন্য আমরা দেখে বুঝতে পারলাম 45 ডিগ্রি। সমুদ্র পৃষ্ঠে জি এর মানকে, সমুদ্র পৃষ্ঠে জি এর মানকে মনে থাকবে, এগুলা কিন্তু ভুল করিও না। হ্যাঁ, আচ্ছা, নেক্সট। ঘূর্ণায়নের জন্য বিষুব এলাকায় অভিকর্ষ ত্বরণ কত মান কম মনে হয়? দেখো, এটা একটা মুখস্থ মান। হ্যাঁ, 0.0034 সরি। বস্তুর ভর ধ্রুব হয় কখন? যখন শূন্য থাকে। পরন্ত বস্তুর কাছে যান্ত্রিক শক্তি নিত্যতা প্রযোজ্য, এটা আমরা সবাই জানি। এবং এটা অনেকবার দেখলাম, কিছুক্ষণ আগেও দেখলাম যে এই কন্ডিশনটা V=VM। প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাস রেখে উপবৃত্তের পথে ঘুরে, এটা কি? এটা হচ্ছে কেপলারের সূত্র। আচ্ছা, এরপরে কেপলারের সময়, এটা তো খুবই গুরুত্বপূর্ণ যে কেপলারের যে কন্ডিশনটা রয়েছে। ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কি মনে হবে? এটা অবশ্যই কি কমে যাবে। নিচের কোন দেশে অভিকর্ষ স্তরণের মান অপেক্ষাকৃত অনেক বেশি? এটা হচ্ছে কানাডা। এই দেশটা মনে রেখো। হ্যাঁ, কানাডা। ঠিক আছে, দুটি উপগ্রহ একই কক্ষপথে ঘূর্ণায়মান, তাদের অবশ্যই কি কৌণিক ভরবেগ আসলে সমান। কেপলারের আবর্তনকালের সূত্রটি নিম্নরূপ। এটা T⁻⁴ হ্যাঁ, সেখান থেকে আসলে এটা এসেছে। নক্ষত্রের ক্ষেত্রে গ্যাস ও মেঘপুঞ্জ জমাট বাঁধতে শুরু করে কিভাবে? এটা হচ্ছে মহাকর্ষের টানে। এটা হচ্ছে মহাকর্ষের টানে। ঠিক আছে, মহাকর্ষের টানে, এগুলো একটা মনে রেখো। কোনটি মৌলিক বল নয়? সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এটা তো মৌলিক বলের মধ্যে পড়ে না। কোন বস্তুর মুক্তিবেগের মান অপেক্ষাকৃত ভারী বস্তুর চেয়ে সবসময় কি হয়? বেশি হবে। স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের তুলনার ক্ষেত্রে নিচের কোনটি মিথ্যা? দুটি বলই শূন্যস্থানে কাজ করে। এই ইনফরমেশনটা আসলে মিথ্যা ছিল। ধনাত্মক চার্জ বহনকারী প্রোটনগুলো কোন বলের কারণে একত্রে নিউক্লিয়াসে অবস্থান করে? সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল।
এবং একটি উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এর ওপর বলক্রিয়া শূন্য। সবুজ বস্তুকে হলুদ আলোয় রাখলে কেমন দেখাবে? কালো দেখাবে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছ? আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবকের এমকেএস একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার। যদি আমরা একক মাত্রা নিয়ে আলাদা করে প্রশ্ন করব, তারপরে তুমি দেখে নিও আর কি। ওকে, এবার আমরা যদি একটু একক মাত্রাগুলো যেগুলো আছে এগুলো একটা একটা করে দেখে নিব। একটা আলাদা ক্লাস একক মাত্রার উপর আমরা নিব ইনশাল্লাহ। হ্যাঁ, তাও তুমি যেহেতু এখানে আছে একবার দেখে নিও আর কি। ঠিক আছে, একবার দেখে নেওয়ার পরে এখান থেকে যে থিওরিগুলো রয়েছে সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তৃতীয় সূত্র, যে সম্পর্কগুলো এইচ প্রপোর্শনাল টি স্কয়ার। দ্বিতীয় সূত্র, সেটা তোমাকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, ভি প্রপোর্শনাল টি, এই জিনিসগুলো দেখতে হবে। এই যে দেখো ভি প্রপোর্শনাল টি, বুঝতে পেরেছো? আর প্রথম সূত্র তো জানোই যে সমান সময় সমান পথ অতিক্রম করে আসবে, এই টাইপের ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বিজ্ঞানী টলিমের মতে পৃথিবী সৌরজগতের কেন্দ্র থেকে সূর্য গ্রহ উপগ্রহ সকলে পৃথিবীকে কেন্দ্র করে বিভিন্ন জটিল কক্ষপথে আবর্তন করছে। বিজ্ঞানী কোপার্নিকাস সূর্যকে স্থির ধরে পৃথিবী তার চারিদিকে আবর্তন করছে কথা বলেছেন। তাহলে এটাকে বিজ্ঞানী কোপার্নিকাস। জ্যোতির্বিদ টাইকো ব্রাহে মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেছিল। এগুলো একটু দেখে যেও, খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে দেখতে হবে। আচ্ছা, এখান থেকে তোমার আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ছকটা, যেই ছকে, আর এটা তো আমি বারবারই বলে আসছি যে টি স্কয়ার, এটা হচ্ছে কেপলারের সূত্র, যে পৃথিবীর কেন্দ্রে দেখো বারবারই ভূকেন্দ্রের মান হচ্ছে কত? 0। ব্যাসার্ধের অর্ধেক গভীরতা নিয়ে ক্যালকুলেশন করলে তুমি পাবো g/2। পৃথিবী পৃষ্ঠে যদি চিন্তা করো তাহলে সেখানে পাবো হচ্ছে 9.8। এবং দেখো এখানে এইচ মানে হচ্ছে, এইচ মানে তার কতটুকু সেখান থেকে দূরত্ব সেটা আসলে হিসাব করা আছে। যদি ব্যাসার্ধের অর্ধেক গভীরতা বলা হয় তাহলে ডি হয়ে যাবে r/2 এর সমান। ঠিক আছে, কেন্দ্র থেকে যদি চিন্তা করি তাহলে সেটা হবে r/2। খুব সুন্দর করে দেওয়া আছে, দেখলে বুঝতে পারবা। ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় ওই যে লাস্ট এটা 4/9 জি নিবা, ব্যাসার্ধের সমান উচ্চতা লাস্ট একটা নিবা g/4, এবং ব্যাসার্ধের সমান উচ্চতা ওই যে g/9। এবং বেশ কিছু মান আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে। এই মানটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে অনেকগুলো স্টার যদি দেই তাও মনে করো যে হবে না, এত বেশি। ঠিক আছে, এত বেশি। এই যে 45 ডিগ্রি অক্ষাংশে। তো ঢাকায় রাজশাহীতে একবার দেখো, বিশ্ববিক্রান্তে একবার করে দেখলেই হবে, কিন্তু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এখান থেকে আসলে চাঁদেরটা বেশি গুরুত্বপূর্ণ, 1.95 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই দেখো আবারও দেখো, সমুদ্র সমতল পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ ধরা হয়। আচ্ছা, উপগ্রহ মহাশূন্যে কোন নীতি মেনে চলে? নিউটনের তৃতীয় সূত্র, এটাও আসে। পৃথিবীর কেন্দ্রে মহাকর্ষীয় ত্বরণ কত? 0। দেখো এটা আমরা বারবারই পড়ে আসলাম। ওকে, অভিকর্ষ ত্বরণের উপর দ্রাঘিমার কোনো প্রভাব নেই। কেপলারের তৃতীয় সূত্রের অপর নাম হচ্ছে আবর্তনকালের সূত্র, এবং গ্রহের আবর্তনকালের উপর নির্ভর সেটা করে না। ওকে, এরপরে যাই। এরপরে হচ্ছে মঙ্গল গ্রহে 691 দিনে 1 বছর। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন হচ্ছে 0। এগুলো থিওরিক্যাল অধ্যায়, বুঝছো? মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। ভূস্থির আবর্তনকালে যে 24 ঘন্টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কয় ঘন্টা? 24 ঘন্টা। ভূস্থির উপগ্রহের কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে। এটাও যে পার্কিং কক্ষপথ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হলো চন্দ্রের হচ্ছে 1/6 গুণ 1/6। এটাও খুবই 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 গুরুত্বপূর্ণ, 1/6। এই যে এটাও ঠিক আছে। আচ্ছা, মহাকর্ষীয় প্রাবল্য অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে এইটা দুটো সমান। এবং কেপলারের সূত্রগুলো একটু সম্পর্ক দেখো তো, লাস্টেরটা তৃতীয় সূত্র টি স্কয়ার প্রপোর্শনাল হচ্ছে আর কিউব, এটা আসলে পড়লে হয়ে যাবে। ওকে, এরপরে দেখো যে মুক্তিবেগ সংক্রান্ত কিছু তথ্য, যে আসলে কে উপবৃত্তাকার পথে থাকে, কে পরাবৃত্তাকার পথে থাকে, কে অধিবৃত্তাকার পথে থাকে। এবং এখানে দেখো 3টা লাইন দেওয়া আছে, যে পৃথিবীর আকর্ষণ সীমা মুক্তিবেগ, পৃথিবীকে ত্যাগ করবে কিনা, পৃথিবীতে ফেরত আসবে কিনা, কন্ডিশন গুলো দেওয়া আছে। এই ছকটা একেবারে এমন করে দেখে যাবা যেন কোনোভাবে আমি এই যে বলে দিচ্ছি, এইটার মতো গুরুত্বপূর্ণ ছক আর একটাও না ইনশাল্লাহ। এটা একটাও বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, কোনটা থাকতেছে আর না থাকতেছে। ওকে, এবার এই টাইপ থেকে সরাসরি যে কোশ্চেন গুলো আসতে পারে সেটা তুমি একবার একটু দেখে নিবা। দেখবা যে অনেক কোশ্চেন এখান থেকে হুবহু কমন তুমি পাইলেও পেয়ে যেতে পারো। যে গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখার সমান সময় সমান কাজের অতিক্রম করে, এটা কোন সূত্র? এটা কেপলারের দ্বিতীয় সূত্র। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত ঘন্টা? 24 ঘন্টা। কেপলারের আবর্তনকালের সূত্রটা এটা তো বুঝতে পারছো, যে টি স্কয়ার প্রপোর্শনাল হচ্ছে দেখো আর কিউব থেকে আমরা টি প্রপোর্শনাল। ঠিক আছে, আর এখানে কিন্তু আমরা একবারে 3/2 বলতে পারি, যদি পার করে দিছি। এটা খুব একটা দরকার নেই। পৃথিবীর আণবিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চল থেকে সেটা বৃদ্ধি পাচ্ছে, এটা খুবই। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন 0। আচ্ছা, এটা দেখতে হবে। পৃথিবী হতে কোনো বস্তুকে কত বেগে খাড়া উপরে দিকে নিক্ষেপ করলে, মানে মুক্তিবেগ 11.2, এবং পৃথিবীর ব্যাসার্ধ আর হলে তোমার ভূপৃষ্ঠে কত হচ্ছে, তাই জি এর মান 0 হবে। সেটা হচ্ছে r/2 হইতে হবে, হচ্ছে কেন্দ্রকে r/2 হইতে হবে। দোলক খনির ভেতরে নিলে, পাহাড়ের উপর নিলে, তোমার সরল দোলকের ক্ষেত্রে কি চলে? সেটা ধীরে চলে। উপগ্রহ মহাশূন্যে কোন নীতি মেনে চলে? সেটা হচ্ছে কেপলারের সূত্র। ঠিক আছে, এরপরে হচ্ছে দুটি বস্তুর ভর এবং মধ্যবর্তী দূরত্ব উভয় দ্বিগুণ করা হলে এদের মধ্যে ক্রিয়াশীল বল পূর্বের কতটুকু হয়? সমান হয়। সূর্যের গড় ঘনত্ব, এই সংখ্যাগত মানটা একবার দেখে নিও। তার মহাকর্ষীয় ধ্রুবকের এককগুলো একবার তো দেখতে হবে, এটা তো কোনো কথাই হবে না। পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দ্বিগুণ করলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কেমন হয়? হাফ হয়।
অসীমে মহাকর্ষীয় বিভবের মান হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। আধুনিক ভর মাপার যন্ত্রে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, বিষুব রেখায়। তারপরে যে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থির থাকে তাকে পার্কিং কক্ষপথ বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর গড় ঘনত্বটা দেখেছিও। কে সর্বপ্রথম মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান নির্ণয় করেন? হেনরি ক্যাভেন্ডিশ। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে একটি পাথরকে চাপ থেকে পৃথিবী পৃষ্ঠে আনা হলে কি পরিবর্তন ঘটে? এগুলো এত সুন্দর করে পড়বা, এত সুন্দর করে পড়বা, এগুলো যেন কোনোভাবে মিস না চলে যায়। হ্যাঁ, একটি ভূস্থির উপগ্রহের আবর্তন কাল হচ্ছে 24 ঘন্টা। ভূপৃষ্ঠ মুক্তি বেগ হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। ক্রান্তীয় অঞ্চলে জি এর মান, সংখ্যাগত মান খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। নেক্সট, মহাকর্ষীয় ধ্রুবকের জি এর মান মাত্রা দেওয়া আছে। নিম্নে কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, সেটা দেওয়া আছে। জি এর মান কোথায় শূন্য হয়? সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে। এটা বারবারই বলে আসছে, কেপলারের সূত্রটা বারবারই বলতেছে, দেখো। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা একই হলে কি হয়? মহাকর্ষীয় প্রাবল্যের মাত্রা কোনটা? তো এগুলো একটু দেখতে হবে। পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্য সমান মেরু অঞ্চলে নিচের কোনটি পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য সবচেয়ে বেশি? বৃহস্পতিতে। গ্রহের একটি আপেল, আচ্ছা আমি বলি, একটা আপেল যখন উপর থেকে পড়ে, পৃথিবী আপেলকে বা আপেল পৃথিবীকে বেশি আকর্ষণ করে, এটা ভুল। দুজন আসলে সমান বলে আকর্ষণ করে, তো এরকম টাইপের গিয়ে থাকলে তুমি দিয়ে দিবা। জি এর মান সর্বাধিক কোথায়? মেরু অঞ্চলে। অভিকর্ষ ত্বরণ জি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? জি উচ্চতায় উপর নির্ভরশীল। বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে কোনটা অভিকর্ষীয় ত্বরণ হয়ে যায়? এটা বৃদ্ধি পায়। এটা খুব ভালো করে দেখতে হবে। কোনো বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যদি নিয়ে যাও, তার ওজনটা কি হয়? সেটা হচ্ছে বাড়ে। এবং কত অক্ষাংশের জি এর মান সর্বাপেক্ষা বেশি? 90 ডিগ্রি। এগুলো একটু দেখতে হবে, বুঝছো? তো পার্কিং কক্ষপথ, কোন উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের আগে সাময়িকভাবে যে কক্ষপথে ঘোরানো হয় তাকে পার্কিং কক্ষপথ বলা হয়। সূর্য থেকে পৃথিবীর গড় ঘনত্ব কমে গেলে বছর দৈর্ঘ্য কেমন মনে হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কমে যায় আর কি। আচ্ছা, তারপরে যে 64 নম্বর, 65 নম্বর, 66 নম্বর, এগুলো দেখতে হবে। এরপরে হচ্ছে যে তোমার অভিকর্ষ ত্বরণ জি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? জি উচ্চতার উপর নির্ভরশীল। আচ্ছা, তারপরে পৃথিবীর ঘূর্ণন অর্থ থেমে গেলে মেরুবিন্দুতে কোন বস্তুর ভর হবে? এটা হবে আগের মতো, এটা দ্য সেম অ্যাজ বিফোর আসে। এটা খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুব রেখার জি এর মান কেমন হয়? বৃদ্ধি পাবে। বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে যখন তুমি অভিকর্ষ ত্বরণ নিয়ে যাবে, সেটা বৃদ্ধি পায়, ঠিক আছে। তারপরে কোনো বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যদি নিয়ে যাও, তাহলে ওজনটা কি পাই? এটাও বাড়তে থাকে। পৃথিবীর কেন্দ্রীয় অভিকর্ষ ত্বরণের মান কেমন? সেটা হচ্ছে 0। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হচ্ছে কত? 0। এবার আসো পদার্থের গাঠনিক ধর্ম, আরো একটা থিওরি বেসড অধ্যায়, বুঝছো? এখান থেকে আসলে ভালোই থিওরি আসে। এত সুন্দর সুন্দর এখানে ইনফরমেশন গুলো আমি তোমাকে দিয়ে দিছি, অ্যাড করে দিছি। দেখো, যে মাত্রাবিহীন রাশি কোনটা? বিকৃতি। তরলের স্নেহ জাতীয় পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান অবশ্যই হ্রাস পায়। স্পর্শকোণ কত হলে কৌশিক নল দিয়ে তরল পদার্থের উপরের দিকে উঠবে? তো এটা দেখতে পাচ্ছ যে দেখো 90 ডিগ্রি বেশি দেওয়া আছে থিটা, তাহলে এখানে একটা থিটা থাকবে, এই যে হলো অবস্থা, ঠিক আছে। একটি সম্পূর্ণ দৃঢ়বস্তুর আয়তন গুণাঙ্ক হচ্ছে অসীম। হ্যাঁ, এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। ভিন্নধর্মী আয়তনের মধ্যে তোমার হচ্ছে যে প্রকাশনের ফলে বন্ধন সৃষ্টি হয়, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। একটি তার প্রসারণের ফলে একক আয়তনে যে কৃতকাজ, সেটা হচ্ছে তোমার ডাব্লু মানে হচ্ছে হাফ গুণ পীড়ন গুণ হচ্ছে বিকৃতি। পীড়ন গুণ হচ্ছে বিকৃতি। পীড়ন গুণ হচ্ছে বিকৃতি, বুঝতে পারছো? আচ্ছা, কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতির অনুপাতকে বলা হয় কৃন্তন গুণাঙ্ক। সংকট তাপমাত্রা তরলের বিস্ফোরণের পরিমাণ হচ্ছে 0। তৈলাক্ত পদার্থ কাঁচ ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শকোণ, সেটা হচ্ছে প্রায় 0। লোহার স্থিতিস্থাপকতা রাবারের চেয়ে অনেক বেশি। পয়েস কিসের একক? সান্দ্রতা। স্থিতিস্থাপক ক্লান্তির আবিষ্কারক হলেন বিজ্ঞানী কেলভিন। তারপরে তরলের ক্ষেত্রে তোমার এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইটা প্রপোর্শনাল হচ্ছে 1/t। এটি কাঁচ পৃষ্ঠের উপর পানি ঢাললে তা যতটা ছড়ায় দূর ততটা ছড়ায় না, কেন? কারণ সান্দ্রতার কারণে। পরিষ্কার কাঁচ ও বিশুদ্ধ পানির মধ্যে এই স্পর্শকোণ খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা আমি আলাদা করে করে রাখছি। 0 ডিগ্রি। একটি সম্পূর্ণ দৃঢ় বস্তুর আয়তন গুণাঙ্ক হচ্ছে অসীম। 1 পয়েস মানে হচ্ছে 0.1 নিউটন পার সেকেন্ড। সোডিয়াম ক্লোরাইডকে পানিতে মিশ্রিত করলে পৃষ্ঠটান কি হয়? তোমার হচ্ছে বাড়ে। আচ্ছা, পৃষ্ঠশক্তির একক হচ্ছে জুল পার মিটার স্কয়ার। সর্বাপেক্ষা স্থিতিস্থাপক কোনটা? কোয়ার্টাস। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তরলের পৃষ্ঠ কোন তেল বা চর্বি জাতীয় পদার্থ ভাসমান থাকলে তার পৃষ্ঠটান কি হবে? অবশ্যই কমে যাবে। নিচের কোন পদার্থের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি? ইস্পাতের। কোন একটি তরল তলের ক্ষেত্রফল একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সারিয়ে দেয় তাকে কি বলা হয়? তাকে পৃষ্ঠ শক্তি বলা হয়। দুটি স্পর্শকোণ 90 ডিগ্রির বেশি হয় তবে তরলের বিশেষ তবে উত্তল। এই যে উত্তল আর অবতলের ব্যাপারটা খুবই আসে। কাঁচ ও বিশুদ্ধ পারদের বেলায় স্পর্শকোণ মান হচ্ছে 139 ডিগ্রি। কোন ধর্মের কারণে, কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃত হয়? এটা তো সবাই জানো, পৃষ্ঠটান। এগুলো বাদ দিও না। পানির অণুর মধ্যকার বন্ধনকে কি বলে? দ্বিপল দ্বিপল বন্ধন বলে। পীড়নের একক কোনটা? নিউটন পার মিটার স্কয়ার। ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা এম ইনভার্স 1 টি ইনভার্স 2, এগুলো তো বের করা যায়, জাস্ট আমি তো পরে দেখাবো। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃত হয়? সেটা হচ্ছে পৃষ্ঠটান। কোন বস্তু যদি অভিকর্ষের প্রভাবে কোনো তরলের মধ্য দিয়ে পতিত হয় তাহলে তা কি হবে? ঠিক আছে, সেটা হচ্ছে স্টোকসের সূত্র। স্পোকস হয়ে গেছে, এটা হচ্ছে স্টোকসের সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে স্টোকসের সূত্র, বুঝতে পারছো?
কোনো বস্তু যদি অভিকর্ষের প্রভাবে কোনো তরলের মধ্য দিয়ে পতিত হয় তাহলে সেটাও হচ্ছে স্টোকসের সূত্র। ঠিক আছে, ওকে। ও আচ্ছা, ওইটাই এটা লিখছে ডাবল। আচ্ছা, তাহলে কোনো বস্তু যদি অভিকর্ষের প্রভাবে কোনো তরলের মধ্য দিয়ে পতিত হয় তাহলে তার সেটা স্টোকসের সূত্র। অসংরক্ষণশীল উদাহরণ কোনটা? ঘর্ষণ বল। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তরলের সান্দ্রতা হ্রাস পায়। যে সকল তরল ভেজায় না তাদের স্পর্শকোণ 90 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে বড়। আচ্ছা, পয়জন অনুপাত, এটা একটু দেখা লাগবে। পানিতে জৈব পদার্থ মেশালে এর পৃষ্ঠটান হচ্ছে কমে যায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। টাইপ মাত্রা একক একটু দেখে নিতে হবে তোমাদের, এটাতে আলাদা করে করে দেবো আর কি, সমস্যা নাই। আচ্ছা, এরপরে চলে আসো টাইপ থ্রিতে। এখানে যে বিষয়গুলো একটু দাগিয়ে দাগিয়ে পড়া লাগবে, মানে খুবই গুরুত্বপূর্ণ যে থিমগুলো রয়েছে। যেমন হচ্ছে আন্তঃআণবিক বল হচ্ছে দুই প্রকার, একটা সংশক্তি, একটা হচ্ছে আসঞ্জন। সংশক্তি বল হচ্ছে একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ, আর আসঞ্জন হচ্ছে বিভিন্ন পদার্থের অণুর ভেতরকার বিভিন্ন। এটা হচ্ছে কি একই পদার্থের, আর এটা হচ্ছে বিভিন্ন পদার্থের অণুর ভেতরকার। ঠিক আছে। আচ্ছা, কলমের নিবের কালির প্রভাব বিশ্লেষণের উদাহরণ, যেমন ফাউন্টেন পেন কালির সান্দ্রতা ধর্মের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির যে একক মাত্রাগুলো রয়েছে খুব ভালো করে দেখতে হবে। আর পৃষ্ঠটান সম্পর্কিত কিছু ঘটনা রয়েছে, যেমন হচ্ছে সুস পানিতে ভাসা, তেল ঢেলে সমুদ্র শান্ত করা, তারপরে কর্পূরের পানিতে নাচানাচি করা, মাটি সাধারণত ভিজা এবং বেলে কাদা মাটির চেয়ে শুষ্ক। আচ্ছা, এবার হচ্ছে সান্দ্রতা ক্রম, এটা তোমাকে খুব ভালো করে দেখাবে। সান্দ্রতা ক্রম আলকাতরা বেশি, তেল, তারপর দুধ, তারপর মধু, এই জিনিসগুলো, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো স্পর্শকোণের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পর্শকোণ কোনোটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে আসো দেখো যে এখান থেকে আমরা এখান থেকে শুরু করবো, যে স্পর্শকোণ আসলে দুইটা, একটা হচ্ছে 90 ডিগ্রি কম, একটা 90 ডিগ্রি বেশি। এটা স্থূলকোণ আর এটা হচ্ছে সূক্ষ্ম স্পর্শকোণ, তাই না? আচ্ছা, এবার স্পর্শকোণের মান, স্পর্শকোণের সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। সাধারণ পানীয় কাচের ভেতরকার স্পর্শকোণ 8 ডিগ্রি, বিশুদ্ধ পানীয় পরিষ্কার কাচের স্পর্শকোণ 0 ডিগ্রি, পারদ কাচের ভেতরকার স্পর্শকোণ 140 ডিগ্রি। এবং আসঞ্জন বল যত বেশি হবে স্পর্শকোণ তত সূক্ষ্মকোণ হবে। রূপা পানির ভেতরকার স্পর্শকোণ 90 ডিগ্রি, সংশক্তি বল যত বেশি হবে স্পর্শকোণ তত বেশি হবে। প্রয়োজন অনুপাত হচ্ছে পার্শ্ব বিকৃতি বা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, এগুলো ভালো করে দেখতে হবে। প্রয়োজন অনুপাতের কোনো একক নেই। অধিকাংশ ধাতব পদার্থের ক্ষেত্রে প্রয়োজন অনুপাত 0.3, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলা একটু সম্পর্ক দেখলে ভালো। অধিকাংশ ধাতব পদার্থের, এটা তো বাংলাতেও লিখে দিচ্ছি। বস্তুর কোন ধর্মের জন্য কাচের গায়ে পানি ফোঁটা লেগে থাকে, সেটা হচ্ছে আসঞ্জনের কারণে। ঠিক আছে, এটা এটা এবং এই জন্য বলের পরিমাণটাও বেশি হয়ে থাকে। হ্যাঁ, ইস্পাতের লৌহ অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। তরল পদার্থের বিশেষ ধর্ম হচ্ছে পৃষ্ঠটান সান্দ্রতা। সান্দ্রতা তরল ও গ্যাসীয় পদার্থের সাধারণ ধর্ম। সান্দ্রতা যে ধর্মের দরুন কোনো প্রবাহের বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয় ওই প্রবাহে সেটা সান্দ্রতা বলে। এবং সান্দ্রতার ক্রম খুবই গুরুত্বপূর্ণ। সান্দ্রতা সংক্রান্ত যে ঘটনাবলী রয়েছে সেগুলো একটু ভালো করে তোমাকে দেখে নিতে হবে। ঠিক আছে, স্পর্শকোণের ঘটনা তো আমি বলে দিচ্ছি, এটা তো আবার এখানে রিপিট হয়ে গেছে, একটু দেখে নিবা আর কি। এগুলো খুবই ভালো করে দেখে নিতে হবে। হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথাবার্তা। তাপমাত্রা বৃদ্ধির সাথে তরলের সান্দ্রতা হ্রাস পাচ্ছে। চকোবোর্ডের অণুর মধ্যে আকর্ষণ বল হচ্ছে আসঞ্জন বল। তারপরে কক্ষ তাপমাত্রা গ্লিসারিন সান্দ্রতা সহগ পানির চেয়ে 10⁻³ বেশি। পৃষ্ঠটানের কারণে তল সংকুচিত হওয়ার চেষ্টা করে। রূপার ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে 7.9 × 10⁻11। ওকে। আচ্ছা, তরলের পৃষ্ঠটানের জন্য সংশক্তি বল হচ্ছে দায়ী। বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলে ফোঁটাগুলির সর্বমোট ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পায়। পিতলের স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে 9 × 10⁻11 নিউটন/মিটার²। সংকট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান অলয়েজ শূন্য। আয়নিক সমযোজী বন্ধনের তুলনায় ধাতব বন্ধন দুর্বল। সর্বপ্রথম আণবিক তত্ত্বের সাহায্যে পৃষ্ঠটানের ব্যাখ্যা দিয়েছিলেন ল্যাপ্লাস। এবং দেখো কাচ ও বিশুদ্ধ যে 139 বা 40 হতে পারে। সংশক্তি বল যত বেশি হবে স্পর্শকোণ তত বেশি হয়। ঠিক আছে, বস্তুর কোন ধর্মের জন্য কাচের গায়ে পানির ফোঁটা লেগে থাকে, আসঞ্জনের একটু আগে পড়লাম আর কি। আচ্ছা, এগুলো একটু খুবই বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে এইটা তারপরে এই অংশটা এগুলা খুবই ভালো করে দেখবা। ঠিক আছে, এই যে দেখো এইটা, এই যে সিগমার মানে হচ্ছে প্রয়োজন অনুপাতের ক্ষেত্রে, হ্যাঁ, 0.2 থেকে 0.4 এর মধ্যে থাকে, প্রয়োজন অনুপাতের হচ্ছে 1 নাই। এই জিনিসগুলো ভালো করে দেখতে হবে। এবার এই টাইপ থেকে হুবহু প্রশ্নগুলো তুমি কমন পাই যেতে পারো। যেমন যখন মাত্রাবিহীন রাশি হচ্ছে বিকৃতি, তরলে স্নেহ জাতীয় পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়। ঠিক আছে, স্পর্শকোণ কত হলে কৌশিক নল দিয়ে তোমার তরল পদার্থ উপরের দিকে উঠবে, দেখো এটা 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি বেশি হবে, 3 থেকে 90 ডিগ্রি। এটা কিছুক্ষণ আগে কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা করেছি, তারপর আমরা আরেকবার দেখতেছি আর কি। আচ্ছা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটি সম্পূর্ণ দৃঢ় অবস্থায় আয়তন অসীম, দেখো বারবারই পড়েছে। এটি তার প্রসারণ এসে হচ্ছে হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি। তারপর হচ্ছে তোমার কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতির অনুপাতকে কি বলা হয়, কৃন্তন গুণাঙ্ক বলা হয়। আচ্ছা, সংকট তাপমাত্রা তরলের পৃষ্ঠটানের পরিমাণ হচ্ছে 0। তৈলাক্ত পদার্থযুক্ত কাচ ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শকোণ প্রায় 0। লোহার স্থিতিস্থাপকতা রাবারের চেয়ে অনেক বেশি। কিসের একক? সান্দ্রতার। স্থিতিস্থাপক ক্লান্তির আবিষ্কারক কে? ক্যালভিন।
একটি কাঁচ পৃষ্ঠের উপর পানি ঢাললে যতটা ছড়ায় দূর ততটা ছড়ায় না, কারণ সান্দ্রতার কারণে। পরিষ্কার কাঁচ ও বিশুদ্ধ পানি হচ্ছে 0 ডিগ্রি। একটি সম্পূর্ণ দৃঢ় বস্তু ভাবে অসীম, কতবার পড়েছে? কোনটি হুকের সূত্র? এটা সব পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যদি স্পর্শক 90 ডিগ্রি বেশি হয় তবে তরলের পৃষ্ঠ কি হবে? এই কোশ্চেনটা যে কতবার আসছে সেটা হচ্ছে উত্তল, ঠিক আছে। আচ্ছা, কাঁচ ও বিশুদ্ধ পারদের বেলা স্পর্শকোণের মান হচ্ছে 139 ডিগ্রি। পানির অনুমার বন্ধনকে দ্বিপল দ্বিপল বন্ধন বলে। পীড়ন একক দেখে নিবা, মাত্রা দেখে নিবা, তারপরে সংকট বেগ আছে, তারপরে এসে এককে গ্যাসের চাপ কোনটা? প্যাসকেল। স্পর্শকোণ 120 ডিগ্রি হলে কঠিন হলে তরল হচ্ছে নিচে নামবে। প্লাজমা পদার্থের কোন ধরনের অবস্থা? আয়নিত। আয়নিত ও সমযোজী বন্ধন তুলনায় ধাতব বন্ধন হচ্ছে দুর্বল, ঠিক আছে। ওকে, কৃন্তন বিকৃতি হলে বস্তুর ক্ষেত্রফল পরিবর্তিত হয়ে যায়। স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি হচ্ছে ইস্পাতের। আয়তন গুণাঙ্ক বিপরীত রাশিকে ভাই সংনম্যতা, খুবই গুরুত্বপূর্ণ কথা। সংনম্যতা 1/k, সংনম্যতা মানে 1/k। প্রবাহীর সান্দ্রতার হচ্ছে দেখো ক্রম দেওয়া আছে। তারপরে সংকট তাপমাত্রার হচ্ছে যে পৃষ্ঠটান 0। কোন বন্ধনটি বেশি শক্তিশালী হয়? আয়নিক। পৃষ্ঠটানের SI একক হচ্ছে নিউটন পার মিটার। পারদ ও কাচের মধ্যকার 140 ডিগ্রি। যদি স্পর্শকোণ 90 ডিগ্রির কম হয় তবে কৌশিক নল তরলের অবস্থা কেমন হয়? অপরের দিকে উঠবে। কোন স্থিতিস্থাপক গুণাঙ্কটি তরলের জন্য প্রযোজ্য? আয়তন গুণাঙ্ক। নিম্নের কোন রাশিটির কোন মাত্রা ব্যাককই নাই? সেটা হচ্ছে পয়জনের অনুপাত, ঠিক আছে। পারদ পূর্ণ পাত্রের কাছে কৌশিক নল ডুবলে নলের অভ্যন্তরে পারদ স্থির থাকবে। তো এগুলো একটু সুন্দর করে দেখে নেবা, যে কোশ্চেন গুলো আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যেমন যে দেখো, পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলে পাল্লার মান হচ্ছে 10⁻⁹ মিটার। পারদ ও কাচ 140/139। কোন তরলের মুক্ত তলে বা পৃষ্ঠে কিছু চর্বি তোমার জাতীয় পদার্থ ভাসমান থাকলে পৃষ্ঠটান কি হবে? এটা কমে যাবে ভাই, বারবার বলছি কমে যাবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের সান্দ্রতা কি পরিবর্তন হয়? সান্দ্রতা বৃদ্ধি পায়। ইস্পাত রাবারের চেয়ে অধিক স্থিতিস্থাপক কেন? কারণ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি। সাধারণত পানি ও কাচের মধ্যকার স্পর্শকোণ হচ্ছে 8 ডিগ্রি। সো এগুলা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, খুব বেছে 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 তোমাকে দিয়েছি আমি, ঠিক আছে। আচ্ছা, এই যে এই কোশ্চেনটা একটু বলে দিই, যে তরলের পৃষ্ঠটানের জন্য কোন বল দায়ী? ঠিক আছে, এটা সংশক্তি বল। আচ্ছা, ml ইনভার্স 1 T ইনভার্স 1 এটি কার মাত্রা সমীকরণ? সান্দ্রতার। সংশক্তি বলের জন্য কোন তত্ত্বটি সঠিক? গ্যাসের সাধারণত চাপ ও তাপমাত্রার বল প্রায় 0। ইস্পাতের ইয়ং এর গুণাঙ্কের মান কত? 2 × 10⁻11, মানে ইয়ং এর গুণাঙ্কের মান আর কি। নিম্নের সম্পর্ক থেকে পৃষ্ঠটানের সংখ্যা পাওয়া যেতে পারে বল বাই দৈর্ঘ্য, ঠিক আছে। কোন পদার্থের ভাঙনের বল সে অন্যগুলির তুলনায় বেশি? কি? লৌহ। পয়েস কিসের একক? সান্দ্রতার একক। সংকট তাপমাত্রা একটি তরলের পৃষ্ঠটান হচ্ছে 0 হবে। কোন তরল তাপমাত্রা বাড়লে কোনটি ঘটবে? পৃষ্ঠটান এবং সান্দ্রতা উভয়ই হ্রাস পাবে। গ্যাসের সান্দ্রতা তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়? ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোন কঠিন পদার্থের পয়জন অনুপাত হচ্ছে -1 থেকে তোমার +0.5 এর মধ্যে। পৃষ্ঠটানের মাত্রা দেখে নিবা, এগুলো খুবই ভালো করে পড়ে নিতে হবে। এরপরে হচ্ছে যে তোমার যতগুলো কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ এগুলো সবই মোটামুটি পড়িয়ে ফেলেছি। স্পর্শকোণ, নিচের কোনটি বেশি স্থিতিস্থাপক, পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরা হয় কোনটিতে, নিচের কোনটি পদার্থকে তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, নিচের কোনটি ইয়ং এর গুণাঙ্ক সর্বাধিক? ইস্পাতের। এটা খুব ভালো করে বলেছি। পৃষ্ঠটানের একক হচ্ছে কোনটা? নিউটন পার মিটার। ইয়ং এর গুণাঙ্ক একক কি? নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। পানিতে ডিটারজেন্ট মেশানো হলে পানির পৃষ্ঠটান হচ্ছে হ্রাস পায়, কোনো কিছু মিশালেই সেটা হ্রাস পেয়েছে। কাঁচ ও বিশুদ্ধ পানির বেলা 0 ডিগ্রি। যেসব বস্তুতে প্রযুক্ত বল অপসারণ করলে এদের বিকৃত অবস্থার পরিবর্তন হয় তাদের কি বলে? নমনীয় বস্তু বলে, ঠিক আছে। ওই যে বিভিন্ন রকম যে কিছু ব্যাপার স্যাপার রয়েছে। তারপরে হচ্ছে দেখো, নিচের কোনটি চাপের মাত্রা, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা দেওয়া আছে। তারপরে হচ্ছে সর্বাপেক্ষা স্থিতিস্থাপক কোনটা? লোহা। স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি কার? ইস্পাতের। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা। দেখো কতবার রিপিট হয়েছে কোশ্চেন গুলা, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার আসলে পর্যায়বৃত্তি করতে এখান থেকে শুরু করি, এটা ম্যাথ তুলে ফেলেছে। যে কৌণিক, হ্যাঁ, যে কৌণিক বিস্তার কত ডিগ্রির বেশি হলে সরলদৈর্ঘ্য সূত্র মানে না? সেটা হচ্ছে 4 ডিগ্রি। শর্ত হচ্ছে 4 ডিগ্রি বা 4 ডিগ্রি সমান হওয়া লাগবে, বেশি হওয়া যাবে না। এক্স মানে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সমীকরণ অনুসারে এক্স এর কোন মানের জন্য ত্বরণের মানটা সর্বনিম্ন হবে? সেটা হচ্ছে এক্স এর কোন রকমের মানে সাম্য অবস্থা থাকতে হবে। সাম্য অবস্থা থাকার জন্য এক্স এর কন্ডিশন হচ্ছে 0। সরল ছন্দে স্পন্দিত কণার ক্ষেত্রে হাফ কে স্কয়ার হচ্ছে, মানে এখানে সবগুলো সঠিক ছিল, এখানে আসলে একটা সমীকরণ ছিল, ওই জন্য আর কি বলা হয়েছে। এবং দশা পার্থক্য পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দশা পার্থক্য ইকুয়াল টু, আমরা সবাই জানি যে 2 পাই ল্যামডা গুণ পথ পার্থক্য, যে 2 পাই বাই ল্যামডা গুণ হচ্ছে পথ পার্থক্য। যদি একটি সরল দৈর্ঘ্যের বিস্তার করা হয় তাহলে সরল দৈর্ঘ্যের পর্যায়কাল অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, অপরিবর্তিত থাকবে। ওকে, এরপরে আসো আমরা দেখতে পাচ্ছি যে একটু টাইপ থিওরিগুলো একটু দেখবো। যেমন হচ্ছে পর্যাবৃত্তিক গতি হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। একটা স্থানিক, একটা হচ্ছে কালিক। এবং ঘড়ির কাঁটার উদাহরণগুলো, ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারিদিকে গ্রহগুলোর গতি, উলম্ব স্প্রিং এর গতি, এগুলো কিন্তু তোমাকে দেখতে হবে, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। এরপরে তুমি যেটা দেখবা যে দোলকের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। দোলকের ব্যবহার যেমন সময় নির্ণয়ের ক্ষেত্রে, যেমন শীতকালে ঘড়ির দোলনকাল কমে যায় এবং ঘড়ি দ্রুত চলে, এবং গ্রীষ্মকালে ঘড়ির দোলনকাল বেড়ে যায়, ঘড়ি ধীরে চলে। মেরু অঞ্চলে ঘড়ি বিষুবীয় অঞ্চলের চেয়ে দ্রুত চলে। তারপরে সরল দোলকের দোলনকাল বাড়বে কখন? যখন দোলকটি তুমি খনিতে বা পাহাড়ের উপর নিবা,
দোলকটা চন্দ্রপৃষ্ঠে নিবা, এগুলো কিন্তু চলে আসতে পারে। দোলকটি পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে গ্রীষ্মকালে কার্যকরী দৈর্ঘ্য বাড়াবে। আচ্ছা, এরপরে দেখো যখন দোলনকাল কমে কোন কোন ক্ষেত্রে, শীতকালে বা তাপমাত্রা কমলে, দোলকপিণ্ড ধাতু বা দ্বারা নির্মিত হলে, তারপর হচ্ছে তোমার দোলক বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিলে, সমতরণে লিফট উপরে উঠলে, ঠিক আছে। এবার দোলনকাল অসীম হবে কোন ক্ষেত্রে, যে দোলককে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের মধ্যে নিলে, দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে। দোলনকাল অপরিবর্তিত থাকবে কখন, যখন দোলক হচ্ছে সমবেগে চলন্ত লিফটে নিলে, দোলক ফাঁপা না হয়ে নিরেট হলে, ফাঁপা দোলকপিণ্ড পারদ দ্বারা পূর্ণ করলে, সীসার দোলকপিণ্ডের পরিবর্তে পিতলের দোলকপিণ্ড নিলে। এবং সেকেন্ড দোলকের ক্ষেত্রে হচ্ছে দোলনকাল 2 সেকেন্ড, কম্পাঙ্ক 0.5 হাজ। এটা আমরা সবাই জানি। টি মানে হচ্ছে 2 সেকেন্ড, আর এফ মানে যখন আমরা 1/t করি তখন কিন্তু আমরা 1/2 এটা করলে 0.5 হাজ। দেখো আমার ক্লাসটা আজকে এটা কিন্তু হচ্ছে কি একবার থিওরি, মানে জাস্ট থিওরি ভাই। যখন ম্যাথ করাবো খালি ম্যাথের বন্যা বয়ে দিব। সো খুবই ভেবে চিন্তে এই জিনিসগুলো নিয়ে এসে তোমাকে শেখাচ্ছি যেন তুমি কমন পাও। এবং দেখো এই জিনিসটা যে কার্যকর দৈর্ঘ্য 0.993 মিটার, এটা হচ্ছে কতবার এসেছে তুমি এগুলো দেখবে। এটা মানে হচ্ছে 99.3 সেন্টিমিটার বা 3.36 ফিট। সো এইগুলা দেখতে হবে ভাই, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো দশা পার্থক্য, পথ পার্থক্য সূত্র তোমাকে ভালো করে দেখতে হবে। বিভিন্ন প্রকার গতির মধ্যে এই সূত্র, মানে এই যে উদাহরণগুলো, পর্যাবৃত্ত গতি, সূর্যের চারদিকে গ্রহের গতি, ঘড়ির কাঁটার গতি, মানব হৃৎপিণ্ডের স্পন্দন, সরল দোলকের গতি। এরপর স্পন্দন বা দোলন গতি কোনগুলা, দেখো কি বলছে, সরল দোলকের গতি, শব্দ সঞ্চালনের গতি, সময়, বায়ুকণার গতি, দেয়াল ঘড়ির দোলকের গতি। এরপরে দেখো যে সেটা হচ্ছে যে প্রথম সূত্র হচ্ছে সমকাল, মানে সরল দোলকের যে সূত্রাবলীগুলো রয়েছে, সরল দোলকের যে সূত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখবো, যে কন্ডিশনগুলো দেখো, প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের যে কন্ডিশনগুলো রয়েছে, ঠিক আছে। এবার 14 সূত্র দেখো, বিস্তার যদি 4 ডিগ্রির মধ্যে এবং কার্যকর দৈর্ঘ্য স্থির থাকে, কোন স্থানে সরল দোলকের দোলনকাল তোমার হচ্ছে পিণ্ডের ভর, আকৃতি, উপাদানের উপর নির্ভর আসলে করে না। সো কৌণিক বিস্তার 4 ডিগ্রির বেশি হলে যে ঘটনাগুলো ঘটে, ঠিক আছে। ববের গতি সরল রৈখিক হবে না, ত্বরণ সরণের সমানুপাতিক হবে না, সরল দোলকের সরলছন্দে গতি সম্পন্ন হয় না, সরল দোলকের দোলনকাল ও বিকর্ষ ত্বরণ নির্ণয়, পাহাড় নির্ণয়, সময় নির্ণয়। দেখো এই জিনিসগুলো আবার আমি হাইলাইট করে দিচ্ছি কেন, কারণ কিছুক্ষণ আগেই পড়ে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ। যে দেখো খুব সুন্দর করে হাইলাইট করে দিচ্ছি, যে দোলনকাল বাড়বে অর্থাৎ দোলনকাল ধীরে চলবে কখন, দোলনকাল কমবে অর্থাৎ দ্রুত চলবে, এগুলো একটু ভালো করে দেখবা। অসীম হবে কখন, আর অপরিবর্তিত হবে কখন, ঠিক আছে। এগুলো খুব ভালো করে পড়তে হবে আর কি। আচ্ছা, তারপর দেখো চন্দ্রের জি এর মান কম এবং টি এর মান মানে স্লো চলবে আর কি। সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি একটি পর্যাবৃত্ত গতি, এটা কিন্তু খুবই আসে, যে সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি এটা কি গতি, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, এটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। সো এগুলা খুব ভালো করে পড়া লাগবে। সুষম বৃত্তাকার গতিকে সরলছন্দী স্পন্দন গতি হিসেবে বিবেচনা করা যায়। এটি একটি দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিলে ধীরে চলবে, কারণ সেখানে জি এর মান হচ্ছে কম। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বিকর্ষ ত্বরণ জি এর মান সমানুপাতিক, পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশ বিকর্ষ ত্বরণকে আদর্শ মান ধরা হয়। সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় পাহাড়ের উচ্চতা এবং বিকর্ষ ত্বরণ, এবং দোলনকালের অনুপাত হচ্ছে 2:3 হলে কার্যকর দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 4:9। এটি স্প্রিং এর সঞ্চিত শক্তি বনাম প্রসারণ লেখচিত্র হবে প্যারাবোলা, ঠিক আছে, মানে পরাবৃত্তাকার। ওকে, এই যে ইনফরমেশন গুলো একটু দেখতে হবে, এবং এই টাইপ থেকে হবু যে প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে, যেগুলো আসতে পারে, যেমন নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক, mt ইনভার্স 2। এটি সরলদোলক পৃথিবীতে কেন্দ্রে নিলে দোলনকাল কি হয়, অসীম হবে। এটি সরলদোলকের দোলনকাল সময় কি ঘটে, স্থিতিশক্তি কমলে গতিশক্তি বাড়ে। এটি স্প্রিং এর ব্লক সিস্টেমের সরল ছন্দিত গতিতে স্পন্দিত হয়। যদি ব্লকটির ভর ও বিস্তার দ্বিগুণ করা হয় তবে এই সর্বোচ্চ কতগুণ, এটা একটা ইকুয়েশন বা কন্ডিশন, এটা দরকার নেই। আচ্ছা, 5 নাম্বার, যে কৌণিক বিস্তার 4 ডিগ্রির বেশি না হয়ে কার্যকর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে দোলনকাল ববের আকারের উপাদান এবং ভরের উপাদানের উপর নির্ভর করে। এটা কি, এটা দরকার নেই। ওকে, তারপরে সরল দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থানে দেখো স্থিতিশক্তি সেটা শূন্য বলা হয়েছে। কম্পাঙ্ক এফ এবং টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এফ মানে 1/t। এটি সরল দোলকের দোলক পিণ্ডের সর্বোচ্চ ত্বরণ হয় নিচের কোন বিন্দুতে, সর্বোচ্চ বিস্তার বিন্দুতে। কোন দোলক ঘড়িকে কোনো খনিতে নিয়ে গেলে কি ঘটবে, সময়টা হারাবে। আর সরল দোলক গতির ক্ষেত্রে যে বলের বৈশিষ্ট্য সেটা হচ্ছে বল সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী। একটি সরল দোলকের লিফটে সমতরণে উপরে ওঠানো হলে দোলনকাল হ্রাস পাবে। সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য নয় কোনটি, সেটা হচ্ছে কৌণিক গতি। কোনটিতে সরল দোলক ব্যবহৃত হয় না, শক্তি পরিমাপ। এরপরে দেখো যে পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্যে বিস্তর গতি, স্পন্দন, সরলরৈখিক পর্যাবৃত্ত, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বলছে কোনটি জটিল গতির উদাহরণ, পৃথিবীর গতি সরল ছন্দিত স্পন্দনে কোনো কণার ত্বরণ সাম্যাবস্থা থেকে এর সরণের সমানুপাতিক। সরল দোলন গতি সম্পূর্ণ কোনো কণার ত্বরণ হচ্ছে এ, মানে এটা তো সূত্র সরাসরি -ω²x। আর যখন ম্যাক্স বলবো, যখন তুমি ম্যাক্স বলবা তখন তুমি হবে মানে লিখবা হচ্ছে ω²a। আচ্ছা, প্রত্যয়নী বল এবং স্বর্ণের লেখচিত্রটি একটি মূলবিন্দুগামী সরলরেখা যার নতি হলো m ω², বুঝছো। আবার দেখো দশা পার্থক্য, মানে এটা হচ্ছে তোমার
এই যে 2π/λ গুণ পথ পার্থক্য, এই সূত্রটা। এটি স্প্রিং এর একক দৈর্ঘ্য পরিমাণ প্রসারণের স্প্রিং এ যে বল প্রয়োগ করে তাকে কি বলে, সেটাকে আমরা বলি স্প্রিং ধ্রুবক বলি। হ্যাঁ, স্প্রিং ধ্রুবকের মাত্রা তো বারবারই বলা হচ্ছে। সংকুচিত অবস্থায় স্প্রিং এর ভেতরে কোন শক্তি সঞ্চিত থাকে? স্থিতি শক্তি। বুঝতে পেরেছো? কি শক্তি? স্থিতি শক্তি। খুব ভালো করে মাথায় রাখো, স্থিতি শক্তি। ওকে, আচ্ছা এবার আসো লাস্ট অধ্যায়, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব যদি আমরা একটু পড়ি, যেমন দেখো এটা একটা থিওরি, এটাও একটা থিওরি বেসড অধ্যায়, প্রচন্ড থিওরি এখান থেকে আসে। যে স্থির আয়তনে একটি গ্যাসের তাপমাত্রা বাড়লে ওই গ্যাসের চাপ এবং গতিশক্তি সেটা আসলে বাড়ে। ঠিক আছে, মানে সমানুপাতিক সম্পর্ক। এটি আবর্তনরত কণার স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। কোন তাপমাত্রা গ্যাসের গতিশক্তি শূন্য হয়? -273°C। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে এটাও -273°C। 1 কেজি পানিতে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ হচ্ছে 4200 জুল। ঠিক আছে, সিক্ত ও শুষ্ক বা থার্মোমিটারের পাঁচের ব্যবধানে হঠাৎ কমে যাওয়ার অর্থ হচ্ছে ঝড় হতে পারে। বস্তুর শৃঙ্খলা অবস্থাতে বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হলে এনট্রপি অবশ্যই কি বাড়বে। কোনো আদর্শ গ্যাসের স্থিতিশক্তি সবসময়ের জন্য শূন্য। কোনো পদার্থ এর ক্রান্তি তাপমাত্রা অপেক্ষা অধিক তাপমাত্রা থাকলে তাকে কি বলা হবে? তাকে বলা হবে এটা হচ্ছে সমান। ঠিক আছে, টি তাপমাত্রার আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি হচ্ছে 3/2 কেটি। 3/2 হচ্ছে কেটি। যদি চাপ বৃদ্ধি পায় তার স্ফুটনাঙ্ক হচ্ছে বাড়বে, মানে ইনক্রিজ মানে বাড়বে। আদর্শ কৃষ্ণ বস্তুর শোষণ ক্ষমতা বাই এটা হচ্ছে 100%। গতিশক্তি বিস্তারের সাথে সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক ভাবে বাড়ে। কি অবস্থায় বাস্তব আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করে? উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে -273°C তাপমাত্রা গ্যাসের গতিশক্তি হবে শূন্য হবে। নিচের কোন শর্ত সাপেক্ষে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? কম বাস্তব যখন গ্যাসের কণাগুলো তুলনামূলক দূরত্বের দিকে থাকবে আর কি। ঠিক আছে, তো বহু পারমাণবিক গ্যাসের এটার মান কত? 1.33। তো এটা আসলে অনেক আসে, বুঝছো? এটা হচ্ছে তোমার হচ্ছে 3 পরমাণুক, দ্বি পরমাণুক হচ্ছে 1.41 এবং হচ্ছে তোমার এক পরমাণুক হচ্ছে 1.67। এটা হচ্ছে 3 পরমাণুক, এটা হচ্ছে দ্বি পরমাণুক, আর এটা হচ্ছে গিয়ে তোমার এক পরমাণুক। এটা হচ্ছে এসে এককে আর এর মান কত? 8.314। মানটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। ওকে, নেক্সট পার্ট, মাত্রা একক লাগবে না এখানে। টাইপ 3 গুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে, যে এক পারমাণবিক গ্যাস অণু স্বাধীনতার মাত্রা হচ্ছে 3টা, রৈখিক স্বাধীনতার মাত্রা 3টা, আদর্শ গ্যাসের প্রতিটি অণু স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, আবর্তনরত কণার স্বাধীনতার মাত্রা 5। দ্বিপারমাণবিক গ্যাস হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। ঠিক আছে, অণু স্বাধীনতার মাত্রা 5, 3টি রৈখিক গতির জন্য এবং 2টি ঘূর্ণন গতির জন্য। তারপরে হচ্ছে যে প্রত্যেক অণুর গড় গতিশক্তি 3/2 কেটি। প্রত্যেক অণুর স্বাধীনতার মাত্রার মোট শক্তির পরিমাণ হাফ কেটি। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে শক্তি হচ্ছে 3/2 কেটি। 3/2 হচ্ছে কেটি। এবং দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 5/2। 5/2 হচ্ছে কেটি। ওকে, গ্যাস এক পরমাণু গ্যাস, স্বাধীনতার মাত্রা সিপিসিবির মান 1.67, গড় গতিশক্তি সেটা দেওয়া আছে। খুব সুন্দর করে চার্ট দিয়ে রাখছে, তুমি সুন্দর করে দেখে নিলে খুব ভালো হয় আর কি। এবার বয়েলের সূত্র দেখো, সম্পর্কটা জানা লাগবে। ভি প্রপোর্শনাল 1/p, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এরপর হচ্ছে আবিষ্কারক হচ্ছে তোমার রবার্ট বয়েল। চার্লসের সূত্র সম্পর্কটা দেখতে হবে, ভি প্রপোর্শনাল টি। এরপর হচ্ছে রেনোর বা চাপের সূত্র, পি প্রপোর্শনাল টি। পি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, এরপর হচ্ছে পরম শূন্য হচ্ছে তাপমাত্রা। ওকে, যে তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হয় বা গ্যাসের গতিশক্তি সম্পূর্ণরূপে লোপ পায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এটি হচ্ছে 273°C বা -273.1.6°C। এটি একটি গাণিতিক হিসাব মাত্র, এগুলো দরকার নেই। চোখ বড় করে তাকায়, সেলসিয়াস স্কেলে কত, কেলভিন স্কেলে কত, ফারেনহাইট স্কেলে কত। ফারেনহাইট স্কেলটা অনেক আসছে, 459.4 ডিগ্রি ফারেনহাইট। পরম স্কেল পাঠ 273 বা সেন্টিগ্রেড স্কেলের পাঠ। এটা লক্ষ্য করি, গুরুত্বপূর্ণ তথ্য একটু লক্ষ্য করি, এই ঘরটা খুব ভালো করে দেখবা। ঠিক আছে, প্রবণ বা স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 0°C বা সেটা হচ্ছে 273.16 কেলভিন। আচ্ছা, সমুদ্র পৃষ্ঠে দেখো 45° অক্ষাংশে বা 0°C তাপমাত্রা বা হচ্ছে 273.16 কেলভিন তাপমাত্রায় উলম্বভাবে অবস্থিত 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট শুষ্ক বিশুদ্ধ পারদ স্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ বা স্বাভাবিক চাপ বলে। তো এই মানগুলো একটু দেখো, 760 মিলিমিটার আছে, সেন্টিমিটার এইচজি মানে পারদে আছে, 76 মিটার এইচজিতে আছে এবং যার যে মানগুলো রয়েছে। তারপরে এই যে দেখো আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। তারপরে হচ্ছে প্রমাণ তাপমাত্রা চাপে 1 মোল গ্যাস 22.4 লিটার বা 22.4 গুণ 10 ইনভার্স 3, 22.4 গুণ 10 ইনভার্স 3, এটা হচ্ছে মিটার কিউব আয়তন দখল করে। সর্বজনীন গ্যাস ধ্রুবক আর মানে হচ্ছে পিভি বাই হচ্ছে এনটি, বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে লেখচিত্র সম্পর্কিত। খুব সুন্দর করে আমি লেখচিত্র নিয়ে একটা আলাদা ইয়ে করে দিব, সেখানে সুন্দর করে বুঝাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যে এই সম্পর্কগুলা, যে পি মানে 1/3 রো সি স্কয়ার,
এটা হচ্ছে 2/3 হয় গতিশক্তির সাথে, বুঝছো? এটা সমান হচ্ছে যে 2/3 হয়। গ্যাস অনু গতিশক্তি তাপমাত্রার সাথে সম্পর্কগুলো শুধু দেখবা। এই সংখ্যাগত মান, বোল্টজম্যান ধ্রুবক, অ্যাভোগাড্রোর সংখ্যা, ক্লসিয়াসের সমীকরণ, ম্যাক্সওয়েলের সমীকরণ, বোল্টজম্যানের সমীকরণ, ঠিক আছে? এই প্রত্যেকটা যে শক্তির সমবিভাজন যে নীতি রয়েছে, এগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে। তার এফ স্বাধীনতার মাত্রা সম্পূর্ণ, সেটা হচ্ছে এফ বাই 2 কেটি, বুঝছো? এই জিনিসগুলো দেখতে হবে। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে মোট জড় শক্তি 3/2 কেটি, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে জড় শক্তি 5/2 কেটি। এবার হাইগ্রোমিটারের সাহায্যে আবহাওয়ার যে পূর্বাভাস নির্ণয় রয়েছে, সে ছকটা দেওয়া হয়েছে। বেশি হলে সেটা শুষ্ক হয়, কম হলে আর্দ্র হয়, ধীরে ধীরে কমলে সেটা হচ্ছে বেশি সম্ভাবনা রয়েছে, হঠাৎ কমে গেলে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে। তবে এখান থেকে রাবিতে কোশ্চেন হয়েছিল, বুঝছো? যেমন মেঘাচ্ছন্ন রাত অপেক্ষা মেঘমুক্ত রাত শিশির জমার সহায়ক, মেঘলা রাত্রিতে তাপমাত্রা বেশি থাকে, গরমের দিনে কুকুর জিহ্বা বের করে দৌড়ায়, ঠিক আছে? তারপর হচ্ছে যে লালার বাষ্পায়নের শরীর থেকে তাপ বের হয়ে যায়, ফলে শরীরটা ঠান্ডা থাকে। তো শীতকালে শরীরে গ্লিসারিন ব্যবহার করা হয়, আর বাইরে অপেক্ষিক আর্দ্রতা শীতকালে কম থাকে। একই তাপমাত্রায় ঢাকার চেয়ে চট্টগ্রামে বেশি অস্বস্তিকর, ঠিক আছে? চট্টগ্রাম সমুদ্র তীরবর্তী আপেক্ষিক আর্দ্রতা বেশি হলো, ফলে ঘাম আর শুকায় না। তো এই যে প্রত্যেকটা মানগুলো দেওয়া আছে, বুঝছো? তারপরে দেখো বায়ু 184 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হাইড্রোজেন -269 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তরল হয়। আচ্ছা, এরপরে পরম শূন্য তাপমাত্রা আয়তন, চাপ ও গতিশক্তি শূন্য হয়। গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি তাপমাত্রা সমানুপাতিক হয়। আচ্ছা, গ্যাসের আরএমএস বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক হয়। প্রতিটি অণুর গড় মুক্তপথ সমান হয়। রৈখিক গতির স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। আবর্তনত কণার স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। প্রত্যেক অণুর স্বাধীনতার মাত্রা মোট শক্তির পরিমাণ হচ্ছে 3/2। 3/2 হচ্ছে কেটি। এবং বস্তুর শৃঙ্খল অবস্থাতে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হলে এন্ট্রপি হচ্ছে বাড়বে। চাপের একক হচ্ছে প্যাসকেল। সম্পৃক্ত বাষ্পচাপ আয়তনের উপর নির্ভর করে না। আবহাওয়ার পূর্বাভাস, শীত শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের পাঠ থেকে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে সেটা জানা যাচ্ছে। আচ্ছা, থার্মোমিটারের পাঠের যে ব্যবধানগুলো রয়েছে সেগুলো একটু দেখো। যে কম হলে বুঝতে হবে বায়ু আর্দ্র, আবহাওয়া সিক্ত, ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে বৃষ্টির সম্ভাবনা আছে, হঠাৎ কমে গেলে বুঝতে হবে ঝড় হতে পারে। আমি কিন্তু এটা বলেছি অলরেডি। আচ্ছা, একই তাপমাত্রা ঢাকা হতে কক্সবাজার অস্বস্তি বোধ হতে পারে। আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না, দুপুরের আগে শিশির তিরোহিত হয়। ভিজা কাপড়ে বাল্ব জ্বালালে এর তাপমাত্রা কমে যায়। গরমের দিনে কুকুর জিহ্বা বের করে দৌড়ায়। এই ঘটনাগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপরে যে সম্পর্কগুলো দেখতে পাচ্ছ, এই সম্পর্কগুলো সবই তোমাকে সুন্দর মতন একটু করে দেখা লাগবে। আশা করি তেমন আর কোনো এখানে সমস্যা হওয়ার কথা না। এবার এই টাইপ থেকে হুবহু যদি কিছু কোশ্চেন যদি কমন তুমি পেতে পারো, সেগুলো আমরা একটু দেখবো। যেমন এখানে 2 নম্বর কোশ্চেনটা ভেরি গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি। যে ভ্যান্ডার ওয়ালের সমীকরণে কোন রাশির সংশোধন বৃদ্ধামান, পিওভি, চাপ এবং হচ্ছে আয়তন। একক আয়তনের তলের কোনো আবদ্ধ গ্যাস পাত্রের দেওয়ালে যে চাপ দেয় তার গতিশক্তির হচ্ছে যে 2/3। ওই যে বললাম না কিছুক্ষণ আগে, 2/3, তার সাথে ই ছিল গতিশক্তি। কোন স্থানে আপেক্ষিক আর্দ্রতা কিসের উপর নির্ভর করে? সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। ব্রাউনীয় গতিশক্তির আবিষ্কারককে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হচ্ছে আইনস্টাইন হবে। একই আয়তনে দুটি বায়ুপূর্ণ বেলুনকে ভিন্ন তাপমাত্রায় রাখলে কি ঘটবে? গ্যাস দ্বয়ের চাপ তাদের পরম তাপমাত্রা সমানুপাতিক হবে। বয়লের সূত্রে কোন রাশির স্থির থাকে সেটা সবাই জানে, তাপমাত্রা। গ্যাসের অণু গড়মুক্ত পদের ঘনত্বের ব্যস্তানুপাতিক। কোন স্থানে একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে কি বলা হয়? পরম আর্দ্রতা বলা হয়। এরপর দেখো কোনটি মিথ্যা। হ্যাঁ, এই টাইপের কিছু কোশ্চেন ছিল, মিথ্যা কোনটা সত্য কোনটা, ওটা দরকার নেই। তুমি দেখো এইটা দেখবা, যে এই যে ব্রাউনীয়, এটা আসলে আইনস্টাইন হবে। হ্যাঁ, এটা আসলে আইনস্টাইন হবে। আচ্ছা, এটা ক্লসিয়াস না, আইনস্টাইন। ওকে, আরএমএস বেগ হচ্ছে 3RT/m। এটা খুবই গুরুত্বপূর্ণ, 3RT/m। মোলার আয়তন গণনার সঠিক সমীকরণ কোনটি? ভি মানে হচ্ছে এন, আর টি মানে হচ্ছে পি, মানে পি মানে এনআরটি। এটি আদর্শ গ্যাসের তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে টুটি করা হলে অণুগুলোর আসলে গতিশক্তি। পরম স্কেলে চাপের সূত্র পি প্রপোর্শনাল টি। অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.02 গুণ 1023, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? H2O মানে পানি। সকল গ্যাসের জন্য 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন বৃদ্ধি পায়? সেটা হচ্ছে চাপ বৃদ্ধি পেলে চাপ কমে। কোন পাত্রে আবদ্ধ গ্যাস অণুগুলো সর্বাধিক সংখ্যক? গ্যাস অণুর বেগকে বলা হয় সর্বাধিক সম্ভাব্য বেগ। গ্যাসের আয়তন কোন তাপমাত্রা শূন্য? 0 কেলভিন। আদর্শ গ্যাসের সম্প্রসারণের রেখা ভি বনাম টি ডিগ্রি সেন্টিগ্রেড লেখা হচ্ছে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার হচ্ছে যে অক্ষকে ছেদ করে? সেটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাপমাত্রা হ্রাস পেলে কোন স্থানে জলীয় বাষ্প ধারণ? সেটা হচ্ছে হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলো গড় বেগ সেটা বৃদ্ধি পায়। যে তাপমাত্রায় বায়ুমণ্ডলে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে কি বলে? শিশিরাঙ্ক বলে। এসআই এককে আর এর মান, এটা তো আমরা জানি 8.314 জুল পার মোল পার কেলভিন। ওকে, এসআই এককে গ্যাসের চাপ কোনটি? প্যাসকেল। প্রমাণ তাপমাত্রা চাপে, কোন আদর্শ গ্যাসের এক মোলের আয়তন হচ্ছে 0.0224 মিটার কিউব। এটা খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, প্রমাণ তাপমাত্রা চাপে 1 মিটার কিউব হিলিয়াম ও 1 মিটার কিউব অক্সিজেন গ্যাস আছে, কোন গ্যাসের অণু সংখ্যা বেশি? সেটা হচ্ছে উভয় সমান সংখ্যক থাকে। ভ্যান ডার ওয়ালসের সমীকরণ অনুযায়ী সেটা কি কি? এটা তো কিছুক্ষণ আগে বললাম যে চাপ এবং হচ্ছে আয়তন, চাপ ও হচ্ছে আয়তন, চাপ এবং হচ্ছে আয়তন। ঠিক আছে, একক চাপে কোন গ্যাসের একক মোলের আয়তন গ্যাসটির পরম তাপমাত্রার অনুপাতে নিচের নির্দেশ করে? সার্বজনীন গ্যাস ধ্রুবক। পিভি বাই কেটি রাশিতে বর্ণনা করে গ্যাসের মধ্যে অণু সংখ্যা, মানে এন, কারণ আমরা যেটা জানি। হ্যাঁ, তারপরে স্থির তাপমাত্রায় কোন গ্যাসের চাপ পি আয়তন এবং ভি এর সম্পর্ক কোনটা? পিভি আসলে স্থির থাকে। বয়লের সূত্রে কোন রাশি স্থির থাকে? সেটা হচ্ছে তাপমাত্রা। কোন একটি নির্দিষ্ট ভরে গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে উহার আয়তন চাপের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত সূত্রটা আসলে কার? সূত্রটা আসলে কার? এটা হচ্ছে বয়েলের। ঠিক আছে, এটা হচ্ছে বয়েলের সূত্র। এরপরে দেখো সকল গ্যাসের জন্য আয়তন প্রসারণ সহগের মান খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত চাপ বৃদ্ধির ফলে স্ফুটনাঙ্ক হচ্ছে বৃদ্ধি পায়। স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের পি বনাম ভি লেখচিত্রে হবে একটি কি? এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, বুঝছো? সর্বপ্রথম কে গ্যাসের গতিতত্ত্বের ব্যাখ্যা দিয়েছিলেন? সেটা হচ্ছে ক্লসিয়াস দিয়েছিলেন। স্বাভাবিক গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আন্তর্মিক বল নেই, সুতরাং অণুগুলোর বিভব শক্তি নেই। এটা হচ্ছে মান। প্রত্যেক স্বাধীনতার মাত্রা গড় গতিশক্তি হচ্ছে হাফ কেটি। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে টি তাপমাত্রা আদর্শ গ্যাসের ক্ষেত্রে অনুগড়, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 3/2 কেটি। এগুলো একটু দেখতে হবে তোমাকে ভালো করে। এটি দ্বিপারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা 5, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্বিপারমাণবিক গ্যাসের গতিশক্তির পরিমাণ হচ্ছে 5/2 কেটি, 5/2 কেটি। গ্যাসের একটি অণু স্বাধীনতার মাত্রা 6 হলে শক্তির সমবিভাজন নীতি অনুসারে প্রতি অণুর গড় গতিশক্তি কত? সেটা হচ্ছে হাফ কেটি। একক আয়তন তলের কোন আবদ্ধ গ্যাস পাত্রের দেওয়ালে যে চাপ দেয় তা তার গতিশক্তির 2/3, 2/3, ঠিক আছে, 2/3। স্থির আয়তন একটি গ্যাসের তাপমাত্রা বাড়লে ওই গ্যাসের চাপ ও গতিশক্তি বাড়বে। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপর। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বোল্টজম্যানের কন্ডিশন, গ্যাসের অণু গড় মুক্ত পথ ল্যামডা 1/ρ। আচ্ছা, তো তারপরে দেখি। আচ্ছা, তারপরে আমাদের লাস্ট, ওকে, এরপর আসো কি বলতেছে যে গ্যাসের গড় মুক্ত পথ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, যে ল্যামডার সাথে সম্পর্কগুলো। শূন্য মাধ্যমে গড় মুক্ত পথ অসীম হবে, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, এটা হচ্ছে একটু 3 স্টার দিয়ে দিই, তাহলে ব্যাপারটা তোমার জন্য আরো ভালো হয়। যে শিশিরাঙ্ক কোন স্থানের সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ কোন নির্দিষ্ট তাপমাত্রা ওই স্থানের অসম্পৃক্ত জলীয়বাষ্পের চাপের সমান হবে। কোন স্থানে একক আয়তনে বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভরকে কি বলা হয়? এটা তুমি জানো অবশ্যই, পরম আর্দ্রতা। এরপরে হচ্ছে নির্দিষ্ট কোন আয়তনের বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পরিমাণ, সেটা আবার আর্দ্রতা। ঠিক আছে, আর আপেক্ষিক আর্দ্রতা কত হলে শিশিরাঙ্ক বায়ু তাপমাত্রা সমান হয়? 100% হলে সমান হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই তো, মানে যতটুকু ইম্পর্টেন্ট, মানে তোমার যে থিওরিগুলো আসতে পারে, খুব ভালো মতন শেষ করে দিলাম। এই থিওরিগুলো তুমি ভালো করে পড়ো, পিডিএফ আকারে দিয়ে রাখছে, আমার মনে হয় আর কোনো সমস্যা থাকবে না। তো সুন্দর একটা ক্লাস হয়েছে, তুমি পিডিএফটা দেখে বারবার ইয়ে করো, এবং যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলো আমি বারবার টাচ করছি। ঠিক আছে, এখানে আসলে আর বুঝিয়ে বলার কিছু নাই। এই কোশ্চেনগুলা যদি তুমি প্র্যাকটিস করতে পারো, আমার মনে হয় খুবই সুন্দর একটা প্রিপারেশন দেবে। বুঝছো, থিওরি যদি আসে তোমার কেউ থিওরি থেকে আটকাতে পারবে না, আর থিওরি যদি তুমি ভালো না করো জীবনে ভালো করতে পারবে না। ঠিক আছে, ওই জন্য থিওরিটার প্রতি মনোযোগ দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।